আজকে আমাদের টপিক হচ্ছে রান বা জলপ্রবাহ। এটার থেকে তোমাদের অনেক কোশ্চেন আসে। ঠিক আছে? একটু কনসেপ্ট না থাকলে সমস্যা হতে পারে। তাই জন্যে আমি একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। রান অফ, রান অফ এটা হাইড্রোলজি, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে জলপ্রবাহ বা নরমালি পৃষ্ঠপ্রবাহও বলা হয় একে। ঠিক আছে? জলপ্রবাহ। জলপ্রবাহ নামটাতে আমরা বুঝতে পারছি যে জিনিসটা কি। ঠিক আছে? এখন জলপ্রবাহ বলতে আমরা কি বুঝি? হয় নরমাল তুষারপাতের ফলে আমাদের সারফেসে বৃষ্টিপাত বা তুষারপাতের ফলে আমাদের সারফেসে যে জলটা এসে পড়ে সেইটার মধ্যে কিছুটা জল ইনফিল্ট্রেশন হয়, যাকে বাংলায় অনুপ্রবেশ বলা হয়। ঠিক আছে? কিছুটা ইনফিল্ট্রেশন হয় এবং ইনফিল্ট্রেশনের পরে খানিকটা খানিকটা অংশ একদম মাধ্যাকর্ষণ শক্তির টানে উপর দিয়ে বয়ে যায়। ঠিক আছে? এই যে মাধ্যাকর্ষণ শক্তির টানে উপর দিকে যে বয়ে যাচ্ছে, এটাকেই বলা হচ্ছে গিয়ে জলপ্রবাহ বা পৃষ্ঠপ্রবাহ। হয়েছে? এখন এই যে রান অফ কোন একটি অঞ্চলের জলপ্রবাহ বা পৃষ্ঠপ্রবাহ বিভিন্ন বিষয়ের উপর নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ মানে তোমার হচ্ছে গিয়ে আহ তো হয়। ঠিক আছে? অনেকগুলি নিয়ন্ত্রক আছে, সেগুলি আমরা পরে দেখবো। তার আগে দুই একটা ছোট ছোট জিনিস জেনে রাখো। নর্মালি আমাদের যে রান অফ বা পৃষ্ঠপ্রবাহ হয়, নর্মালি যে রান অফ হয়, সে রান অফ মেজারমেন্টের আমাদের একটা একক আছে। যদি আমরা টোটাল আয়তন বা ইউনিটের বা সময়ের সাপেক্ষে আমরা হিসাব করি, ঠিক আছে? তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আমরা হিসাব করে বলতে পারি যে আমাদের কি বলতে পারি যে ভলিউম ভলিউম ইউনিট টাইম। তার মানে এটা যে মিটার কিউব বা সেকেন্ড, মিটার কিউব বা সেকেন্ড মানে প্রতি সেকেন্ডে কত মিটার কিউব জল প্রবাহিত হচ্ছে, অথবা এটাকে আমরা বলতে পারি কিউমেক। কি বলতে পারি? কিউমেক। আমরা কিউমেক বা কিউসেক পড়েছি না, সেই কিউমেক। তাহলে রান অফের আমরা দেখতে পাচ্ছি যে তোমার হচ্ছে গিয়ে যে প্রবাহ, সেই প্রবাহটাকে আমরা এই ইউনিট দিয়ে আমরা কিন্তু মেজারমেন্ট করছি। হয়েছে? এইবারে নর্মালি আমাদের যে রান অফ আছে, সেই রান অফকে মূলত আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। তিনটি ভাগে ভাগ করতে পারি। কি কিতে ভাগ করব? না, প্রথমেই আমরা পাবো সেটা হচ্ছে পৃষ্ঠ প্রবাহ। দেখো, পৃষ্ঠ প্রবাহ হয়েছে, এটাকে বলা হয় সারফেস, ক্যাপিটালে লিখছি, সারফেস রান অফ। কি বলা হচ্ছে? সারফেস, যেটা নর্মালি আমাদের একদম পৃষ্ঠের উপর দিয়ে হয়, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় পৃষ্ঠ প্রবাহ। 2 নম্বর হচ্ছে গিয়ে বলা হয় তোমার সাব সারফেস রান অফ। কি বলা হচ্ছে? এটা বাংলাতে যদি লিখি তাহলে এটাকে বলা হয় উপপৃষ্ঠ, উপপৃষ্ঠ জলপ্রবাহ। হয়েছে? এটাই কি বলা হচ্ছে? সাব সারফেস। আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে আসবো। সাব সারফেস, সারফেস আমি রান অফটা লিখছি না। 3 নম্বরে বলা হয় গ্রাউন্ড ওয়াটার রান ফ্লো। ঠিক আছে? গ্রাউন্ড ওয়াটার রান অফ। ঠিক আছে? এটাকে বলা হয় ভৌম জলের প্রবাহ। দেখো, আমি এই যে শ্রেণীবিভাগটা করছি মূলত ভৌম জলের, আছে দেখে নি, এটা জলের প্রবাহ। মূলত আমি যে এই ভাগটা করলাম, শ্রেণীবিভাগটা যেটা করলাম, সেই শ্রেণীবিভাগটার ভিত্তি হচ্ছে কি অবস্থান, মানে জলপ্রবাহটা কোথায় হচ্ছে। আমরা রান অফ বলতে নর্মালি কি প্রবাহকেই বুঝি, তাই তো? কিন্তু ব্যাপার হচ্ছে জলপ্রবাহ সেরকমটা না। জলপ্রবাহ অবস্থান অনুযায়ী আমার সারফেসের উপরে হতে পারে, ভূ অভ্যন্তরের নিচে হতে পারে, ভূ অভ্যন্তরের খানিকটা নিচে হতে পারে, বা আমার যে ভৌম জল আছে তারও কিন্তু প্রবাহ হয়। সেই প্রবাহকেও আমরা কিন্তু জলপ্রবাহ হিসেবে ধরতে পারি। সেই জলপ্রবাহ, ভৌম জলের যে জলের প্রবাহ, সেই জলের প্রবাহ কোথায় যায়? সেই জলের প্রবাহ তোমার নদীতে গিয়ে মিশে। ভৌম জলের যে প্রবাহ, সেই প্রবাহ কোথায় যায়? সেই প্রবাহ হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে কোথায় যাচ্ছে? সেটা নদীতে গিয়ে মিশছে। ঠিক আছে? তাহলে আমরা এটাকে অবস্থান অনুযায়ী ভাগটা করছি। আবার আমার আমি যদি আবার ভাগ করি
তোমার হচ্ছে গিয়ে রান অফকে তোমার হচ্ছে গিয়ে যদি সময়ের ব্যবধানের উপর আমরা ভাগ করি, ঠিক আছে? সময়ের ব্যবধানের উপর আগে আমি ভাগটা লিখে নিই। সময়ের ব্যবধানের উপর যদি আমরা শ্রেণীবিভাগ করি তাহলে আমরা পাবো মূলত দুটো। কটা পাবো? দুটো। একটা হচ্ছে প্রত্যক্ষ ডাইরেক্ট রান অফ, আর একটা হচ্ছে বেস প্রবাহ বা ভিত্তি প্রবাহ। আমি এটা আসবো যে ভিত্তি প্রবাহ জিনিসটা কি, ঠিক আছে? কি পাবো? বেস ফ্লো, বেস ফ্লো। তার মানে এটা সময়ের ব্যবধান, কোন সময়ের ব্যবধান? প্রাথমিক স্বাভাবিকভাবে এই কোশ্চেন জাগে যে কোন সময়ে আমি যে সময়ের ব্যবধানের ভিত্তিতে রান অফের যে ভাগটি করেছি সেটা কিসের ভিত্তিতে? আমি তো লিখেছি সময়ের, কিন্তু অ্যাকচুয়ালি কোন সময়ের? এখানে সময় বলতে অধঃক্ষেপণ মানে প্রিসিপিটেশন এবং রান অফের মাঝের যে সময়ের যে ব্যবধান, সেই ব্যবধানের উপর ভিত্তি করে তাহলে আমরা এখানে বলতে পারি রান অফ আর হচ্ছে কি প্লাস অধঃক্ষেপণ। এই দুটোর সময়ের উপর ভিত্তি করে আমার যে শ্রেণীবিভাগটা হবে সেটাকে আমরা বলছি কি? সেটাকে আমরা বলছি সময়ের ব্যবধানের উপর ভিত্তি করে যে ক্লাসিফিকেশনটা আছে সেটা। এখন এই অবস্থান অনুযায়ী দেখো পৃষ্ঠ প্রবাহ যেটা আছে সারফেস রান অফ, সেই জিনিসটা কি? পৃষ্ঠ প্রবাহ বলতে আমরা কি বুঝি? নর্মালি কোনো একটি অঞ্চল, এরকম অঞ্চল আছে এর ঢাল হচ্ছে এদিকে, কোনো একটি অঞ্চলে বৃষ্টিপাতের পর বা বৃষ্টিপাত মানে বৃষ্টির জল পড়ছে, তখন কি হয় বলতো? তখন কিছু জল ইনফিল্ট্রেশন বা অনুশ্রবণ আকারে, বাংলাতে কি কি বলা হয়? অনুশ্রবণ আকারে, ঠিক আছে? কিছু জল অভ্যন্তরে চলে যায় এবং কিছু কিছু জল কি মাধ্যাকর্ষণ শক্তির টানে ধীরে ধীরে উপরের দিকে যে গড়িয়ে যাচ্ছে, এটা পাতলা আস্তরণের মতো, এটাকে বলা হচ্ছে সারফেস রান অফ। এটাকে অনেক সময় খাতের সৃষ্টি করে বা চ্যানেলের সৃষ্টি করে, তাই এটাকে অনেক সময় কি বলা হয়? চ্যানেল ফ্লো বলা হয়। চ্যানেল ফ্লো, বুঝতে পারছো তো? চ্যানেল ফ্লো মূলত যে অঞ্চলগুলো আছে সেই পাহাড়ি অঞ্চলগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে তোমার হচ্ছে গিয়ে চ্যানেল ফ্লো দেখা যায়। বুঝছে? তাহলে পৃষ্ঠ প্রবাহ বুঝতে পারলে জিনিসটা কি? পৃষ্ঠ প্রবাহ জিনিসটা। এখন সাব সারফেস জিনিসটা কি? সাব সারফেস মানে হচ্ছে ঠিক নিচে। ঠিক নিচেই কি আছে? মানে মাটির ঠিক নিচেই যেখানে বিভিন্ন জোনগুলো যেমন ওয়াটার জোন, ইন্টারমিডিয়েট জোন, ক্যাপিলারি জোন, ঠিক আছে? এর মধ্য দিয়ে যখন জলের প্রবাহ হয় তখন সেটাকে বলতে সাব সারফেস রান অফ। এটা টোটালি ডিপেন্ড করছে, এটা প্রত্যেকটা অঞ্চলের ডিপেন্ড করছে যে সেই অঞ্চলের কোন মৃত্তিকা দ্বারা গঠিত বা কোন উপাদান আছে, বিভিন্ন শিলার যে স্ট্রাকচার, সেই শিলার স্ট্রাকচারের উপর কিন্তু নির্ভর করছে। ঠিক আছে? তার মানে কি হলো? তার মানে এই যে ইনফিল্ট্রেশন হয়ে কিছুটা জল ঢুকলো বা এই যে অঞ্চলটাতে কিছুটা পরিপৃক্ত হলো, সেই জলটাও কিন্তু আস্তে আস্তে হয়। এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে সাব রান অফ। হয়েছে? এটাও বললো সাব সারফেস রান অফ। ৩ নাম্বার আছে ওয়াটার। দেখো গ্রাউন্ড ওয়াটার, ভৌম জলের যে প্রবাহ আছে। দেখো আমাদের যেরকম পৃষ্ঠে যেরকম প্রবাহ হয়, আমাদের যদি একটা বিশাল অঞ্চল থাকে, এইভাবে বিশাল যদি অঞ্চল থাকে, এইভাবে বিশাল অঞ্চল থাকে, এর ঢাল কোন দিকে আছে, স্লোপ কোন দিকে? স্লোপ আমরা দেখতে পাচ্ছি এই দিকে আছে, গ্রেডিয়েন্ট এই দিকে আছে, ঠিক আছে? এখন ব্যাপার হচ্ছে গিয়ে আমার ভৌম জলের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটাও এখানে এইরকমই হবে। এই ধরো ভৌম জল আছে এইভাবে আস্তে 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 এদিকে চলে গেছে। মাটির নিচে যে ভৌম জলের যে লেয়ার আছে, ঠিক আছে? সেই লেয়ারের মধ্যে জলের যে প্রবাহ, ঠিক আছে? জলের যে প্রবাহ, এখানেও কিন্তু মাধ্যাকর্ষণ বল কাজ করবে। এই যে জল মাটির নিচে যে জল আছে, ঠিক আছে? এই জল ভৌম জল আছে, এটা ভৌম জলতল, ভৌম জলতলের হেড। কি হবে? এই জলতল যে ঢাল আছে, যে স্লোপ আছে, ভৌম জলতল বা ভূমির যে ঢাল, সেই ঢাল অনুযায়ী কিন্তু এই জল ধীরে ধীরে প্রবাহিত হয় এবং যদি কোথাও নদী পায়, কোথাও অবনমিত জায়গা পায়, সেই অঞ্চল বরাবর এই জল কিন্তু বেরিয়ে আসে। এমনটা নয় যে সেটা ফিক্সড আছে। হ্যাঁ, কিছু কিছু ছোট লোকাল একুইফার থাকতে পারে, সেগুলো থেকে আমরা জল পাই, কিন্তু নর্মালি আমাদের যে ভৌম জলের প্রবাহ, সেই ভৌম জলের প্রবাহ হয়। এখানে মাথায় রাখবে, ভৌম জলের প্রবাহ হতে গেলে নিচে অবশ্যই কিন্তু একটা অপরবেশ স্তর, শিলাস্তর থাকতে হবে। কি থাকতে হবে?
অপ্রবেশ্য শিলাস্তর, তা নাহলে কিন্তু এই ফ্লোটা হবে না। বুঝতে পারছো তো? এই ফ্লোটা কিন্তু হবে না। সুতরাং এই তিনটে হচ্ছে রান অফ এর যে ক্লাসিফিকেশন, অবস্থানের উপর ভিত্তি করে আমার যে শ্রেণীবিভাগ সেটা। এবারে আমরা আসবো যে রান অফ এবং হচ্ছে গিয়ে অধঃক্ষেপণের যে সময়, সেই সময়ের উপর ভিত্তি করে আমরা কি ভাগ করেছি, ঠিক আছে? একটা ডাইরেক্ট রান অফ, এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে প্রত্যক্ষ জলপ্রবাহ। প্রত্যক্ষ জলপ্রবাহ। এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে অপ্রত্যক্ষ জল প্রবাহ। এখন প্রত্যক্ষ জিনিসটা কি? না, এই আমার বৃষ্টিপাত হলো, এখানে বৃষ্টিপাত হচ্ছে, ঠিক আছে? এই বৃষ্টিপাত হচ্ছে। বলছি বৃষ্টিপাত বা অধঃক্ষেপণ হচ্ছে। পরবর্তী সময়ে বলছি জলপ্রবাহের কিছুটা অংশ প্রত্যক্ষভাবে, বলছি প্রত্যক্ষভাবে সরাসরি গিয়ে নদীতে পতিত হয়। ঠিক আছে? এই বৃষ্টি হচ্ছে, ইনফিল্ট্রেশন আগে বাদ দাও। এই বৃষ্টি হচ্ছে, এখানে অধঃক্ষেপণ হচ্ছে বা বৃষ্টি হচ্ছে। যেই সারফেসে পড়লো, সেই কিছুটা জল দুরন্ত, যেটাকে বলা হয় খুব দ্রুত প্রবাহিত হয় এবং নদীতে, যদি এখানে নদী থাকে সেই নদীতে গিয়ে মেশে। ঠিক আছে? এটাকে বলা হচ্ছে ডাইরেক্ট রান। হয়েছে? এটাকে বলা হচ্ছে ডাইরেক্ট রান। এবারে এর শ্রেণীবিভাগ আছে। যেমন সারফেস রান অফ আছে, প্রম্পট ইন্টারফ্লো আছে, সেগুলো তো তোমাদের অত জেনে লাভ নেই। এখন মনে রাখবে যে প্রত্যক্ষ হচ্ছে গিয়ে যদি কোথাও অধঃক্ষেপণ হয় বা প্রিসিপিটেশন হয়, সেই জল কোথায় যায়? সেই জল সরাসরি যখন নদীতে চলে যাচ্ছে, ঠিক আছে? সেই জলকে বলা হচ্ছে যে ডাইরেক্ট রান অফ। পরবর্তী ক্ষেত্রে যে বেস ফ্লো আছে, বেস ফ্লো বলতে আমরা কি বুঝি? না, বেস ফ্লো হচ্ছে গিয়ে অধঃক্ষেপণের পর, বলছে অধঃক্ষেপণ হলো, অধঃক্ষেপণের পর ভূপৃষ্ঠ এবং বিভিন্ন আধার মানে হচ্ছে গিয়ে ধরো যেমন হচ্ছে গিয়ে পুকুর বা হ্রদ, ঠিক আছে? কিছু জল সঞ্চিত হলো, ঠিক আছে? সেই জল সঞ্চিত হওয়ার পর যদি ভূ অভ্যন্তরের ভেতর দিয়ে অপ্রবেশ্য মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে জলপ্রবাহ যখন নদীতে এসে পৌঁছায়, তার মানে ধরো কি বলছে? তার মানে অধঃক্ষেপণ মানে বৃষ্টিপাত হলো। একদম সোজা ভাষায়, বৃষ্টিপাত হলো, বৃষ্টিপাতের পর জল তো সঞ্চিত হবে, জল তো সাথে সাথে গড়িয়ে যাবে না। এবারে সঞ্চিত হওয়ার পর কিছু অংশ মাটির নিচে প্রবাহিত, এবং এইখানে আমার যে ভৌম জলের যে লেয়ার আছে, সেই ভৌম জলের লেয়ার অব্দি সেই মাধ্যাকর্ষণ শক্তির টানে জল কিন্তু পৌঁছে যাবে কোথায়? এই যে ভৌম জলের যে লেয়ার, সেই ভৌম জলের লেয়ারে। এই যে ভৌম জলের লেয়ার, সেই ভৌম জলেরও একটা লেভেল থাকে কোন দিকে সেটা প্রবাহিত হবে। তখন কি হবে? এই জল আস্তে আস্তে ভৌমজল কোথায় যায়? ভৌমজল সবসময় গিয়ে নদীতে গিয়ে মেশে। ঠিক আছে? এটাকে বলা হচ্ছে ভিত্তি প্রবাহ বা বেস ফ্লো। তাহলে ডেফিনেশন গুলো থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে যে ভিত্তি প্রবাহ কি, আর এটাকে অনেক সময় কি বলা হয়? ক্যাচমেন্ট। যেহেতু নদীর আহ আশেপাশে আমরা দেখতে পাই জিনিসটা, ক্যাচমেন্ট বেস ফ্লো, ক্যাচমেন্ট বেস ফ্লো এটাকে বলা হয়, ক্যাচমেন্ট বেস ফ্লো। তাহলে দেখো রান অফ এর এগুলো গেল কিন্তু শ্রেণীবিভাগ। এইবারে এই যে নদীর মাধ্যমে যে জলের প্রবাহ, সেটাকে আমরা নর্মালি কি প্রবাহ বলি? সেটাকে স্ট্রিম ফ্লো বলি। ঠিক আছে? আর এইবারে আমরা আসবো জলপ্রবাহের যে পরিমাপ। ঠিক আছে? জলপ্রবাহের পরিমাপ। তাহলে দেখো রান অফ এর আমরা প্রথমে পেলাম ডেফিনেশন, রান অফ এর যে ইউনিট, সেই ইউনিট পেলাম। রান অফ এর যে ক্লাসিফিকেশন আছে, সেই শ্রেণীবিভাগ আছে, সেই শ্রেণীবিভাগ আমরা পেলাম। প্রত্যেকটা শ্রেণীবিভাগ কি? পৃষ্ঠ প্রবাহ, ভূপৃষ্ঠ প্রবাহ, গ্রাউন্ড ওয়াটার, ঠিক আছে? আর হচ্ছে কি পেলাম আমরা যে দুটো ভাগ, সেই দুটো ভাগ পেলাম। এইবার আমরা যেটা আসবো সেটা হচ্ছে গিয়ে রান অফ এর যে মডেল। ঠিক আছে? মনে রাখবে, রান অফ মডেল মানে যে রান অফ যে প্রসেসটা, বা রান অফ কখন হচ্ছে বা রান অফ কিভাবে হয়, এই নিয়ে বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে বোঝানোর চেষ্টা করেছেন। তার মধ্যে তোমার হচ্ছে গিয়ে হটনের যে সূত্র আছে, সেই হটনের সূত্রটি হচ্ছে গিয়ে সব জায়গায় একসেপ্টেবল। ঠিক আছে? হটন কি বলেছিলেন? নাইনটিন, মনে রাখবে সালটা হচ্ছে 1945 সাল। হটন একজন একজন হাইড্রোলজিস্ট ছিলেন। 1945-এ উনি যে মডেলটি, সেই মডেলটি দিয়েছিলেন কি? তোমার হচ্ছে গিয়ে রান অফ যে মডেল, রান অফ মডেল 1945 সালে কে দিয়েছিলেন? মডেলটি দিয়েছিলেন হটন। কে দিয়েছিলেন? হটন। ওর নাম আর হটন। বাংলায় হটন আমি লিখে দিচ্ছি, হটন। হাটন নয় কিন্তু, হটন। ঠিক আছে? একজন হচ্ছে গিয়ে তোমার হাইড্রোলজি সেই তত্ত্বটা দিয়েছিলেন, মডেলটা দিয়েছিলেন।
তিনি দীর্ঘকাল ধরে গবেষণা করেছিলেন এবং গবেষণা করার পর তিনি একটি সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন। কি সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন? সিদ্ধান্তটি ছিল যে হাটনের যে রান অফ এর যে মডেল, সেই মডেলে আর ইজ ইকুয়াল টু রান অফ ইজ ইকুয়াল টু উনি কি বললেন? পি। পি হচ্ছে গিয়ে এখানে অধঃক্ষেপণ বা প্রিসিপিটেশন প্লাস 1 প্লাস হচ্ছে গিয়ে ইটি আ প্লাস, ঠিক আছে? আ সিগমা জি, ঠিক আছে? এখানে বলা হচ্ছে যেহেতু এটা চেঞ্জেবল, ঠিক আছে? এজন্য বলা হয়। এখানে দেখো কি হয়েছে? পি মানে হচ্ছে গিয়ে পি হচ্ছে প্রিসিপিটেশন। ঠিক আছে? পি হচ্ছে গিয়ে প্রিসিপিটেশন। আচ্ছা দেখো, এই যে রান অফ এর যে মডেল তাহলে আমরা কি বলছি? এই যে হটন যে মডেলটি দিয়েছিলেন, এখানে আর ফর হচ্ছে গিয়ে রান অফ, পি, পি মানে হচ্ছে গিয়ে তোমার প্রিসিপিটেশন বা অধঃক্ষেপ হয়েছে। আই ফর হচ্ছে গিয়ে ইনফিল্ট্রেশন, আই ফর হচ্ছে ইনফিল্ট্রেশন বা যেটাকে আমরাতে বলি চুইয়ে, চুইয়ে যে মাটির নিচে ই ফর হচ্ছে গিয়ে তোমার কি? ই ফর হচ্ছে ইটি, ইটি আর ইভাপোট্রান্সপিরেশন। তার মানে বাষ্পীয় প্রস্ফেদন। মানে বাষ্পভবনের সাথে প্রস কি করে উদ্ভিদ হচ্ছে গিয়ে বাষ্পীয় প্রস্ফেদন করে সেটাকে কি বলা হয়? উদ্ভিদ যখন বাষ্পমোচন করে সেটাকে ইনক্লুড করা হয় বাষ্পীয় প্রস্ফেদনের সাথে। ঠিক আছে? এই যে তোমার হচ্ছে গিয়ে ওমেগা এর চিহ্নটা হচ্ছে গিয়ে ওমেগা, যেটা আমি ভুলে গেছিলাম। ওমেগা, ওমেগা জি মানে হচ্ছে গিয়ে ভৌমজলের উপরি অংশে যে পরিবর্তনের হার। তাহলে আমি যদি এটা লিখি যে অটন যে মডেলটি দিয়েছিলেন সেই মডেলের প্রত্যেকটি মনে রাখবে আর ফর হচ্ছে গিয়ে রান অফ, পি ফর হচ্ছে প্রিসিপিটেশন, তোমরা তো বুঝতেই পারছো। ঠিক আছে? আই ফর হচ্ছে ইনফিল্ট্রেশন মানে হচ্ছে গিয়ে চুয়ানো বা এটাকে লিচিং ও বলা হয়। ইটি মানে হচ্ছে গিয়ে তোমার বাষ্পীয় প্রস্ফেদন ইভাপো ট্রান্সপিরেশন এবং ওমেগা ওমেগা জি মানে হচ্ছে গিয়ে যে ভৌমজল গ্রাউন্ড ওয়াটার যে লেভেলের যে পরিবর্তন সেই লেভেলের পরিবর্তনকে বোঝানো হয়। এইবারে মনে রাখবে এখানে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা জিনিস সেটা হচ্ছে গিয়ে তোমার এই যে হটন, হটন হটনের মতে হটন বলেছিলেন যে কোনো একটি অঞ্চলে রান অফ তখনই হবে যখন অনুপ্রবেশের হারের থেকে বৃষ্টিপাতের তীব্রতা বেশি হবে। তাহলে মনে রাখবে কখন হবে? না যখন, কি বলেছে? যখন অনুপ্রবেশ, অনুপ্রবেশ হারের থেকে, হারের থেকে কি হবে? অনুপ্রবেশ হারের থেকে, অনুপ্রবেশ হারের থেকে যখন বৃষ্টিপাতের তীব্রতা, বৃষ্টিপাতের তীব্রতা, তীব্রতা কি হবে? তীব্রতা বেশি হবে। এটা মনে রাখবে হটন এই কথাটা বলেছিলেন। তাছাড়া উনি কি বলেছিলেন? তাছাড়া বলেছিলেন যে মৃত্তিকা, শিলাস্তরের গুণাগুণ, মৃত্তিকার গঠন, মৃত্তিকার বুনন বা উদ্ভিদের যে আবরণ আছে, সেই আবরণ হচ্ছে গিয়ে তোমার আমাদের যে রান অফ আছে সেই রান অফ এর উপরেও কিন্তু প্রভাব বিস্তার করে থাকে। হয়েছে? তাহলে এই যে মনে রাখবে এর বাইরে কিন্তু আর কোশ্চেন দেবে না, এখান থেকে দেবে। এই যে প্রত্যেকটার মনে রাখবে। আর হচ্ছে এই যে অনুপ্রবেশের হার, বৃষ্টিপাতের তীব্রতা, অনুপ্রবেশ হারের থেকে যদি বৃষ্টিপাতের তীব্রতা বেশি হয় তখনই কিন্তু রান অফটা হবে। এরপরে আমরা আসবো যে জলপ্রবাহের নিয়ন্ত্রক সমূহ, দেখো এগুলো কিন্তু আছে। জলপ্রবাহের কি নিয়ন্ত্রক সমূহ, এগুলো কিন্তু পরীক্ষাতে আসে, বারবার বলছি। জলপ্রবাহের নিয়ন্ত্রক সমূহ আমরা দুটো ভাগে ভাগ করে নিই, দুটো ভাগে ভাগ করা যায়। ঠিক আছে? এগুলো বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে ভাগ করেছেন। ঠিক আছে? বিভিন্ন জিওলজিস্ট, ঠিক আছে? যেমন রঘুনাথ, তারপর হচ্ছে গিয়ে তোমার রেড্ডি, এরা আমাদের ইন্ডিয়ান রেসপেক্টিভে বিভিন্ন ভাবে সেগুলোকে ভাগ করেছেন। ঠিক আছে? যেমন যদি আমরা জলপ্রবাহের নিয়ন্ত্রকটা করে ধরে নিই, এটা হচ্ছে পি জে আর রেড্ডি। ইনি মূলত দুটি ভাগে ভাগ করেছেন। আমি মূলত সব শ্রেণীবিভাগগুলো পড়ে দিই তারপরে দেখাবো। উনি বলেছেন কি দুটো নিয়ন্ত্রক আছে। একটা হচ্ছে গিয়ে জলবায়ুগত নিয়ন্ত্রক, কি অধঃক্ষেপণ আছে, অধঃক্ষেপণ।
টাইপস অফ প্রেসিপিটেশন আমরা পরে আসবো এগুলো কিরকম হচ্ছে। তারপরে তীব্রতা, বৃষ্টিপাতের তীব্রতা, বৃষ্টিপাতের পরিমাণ বা বৃষ্টিপাতের তীব্রতাটা মানে জোরে হচ্ছে না ধীরে হচ্ছে না মাঝারি হচ্ছে। তারপরে আছে কি? তারপরে আছে বৃষ্টিপাতের সময়, বৃষ্টিপাতের সময়। তারপরে কি আছে? দেখো বৃষ্টিপাতের আঞ্চলিক বন্টন। অঞ্চল জুড়ে কোনো একটি অঞ্চল জুড়ে বৃষ্টিপাত কিরকম হচ্ছে? বৃষ্টিপাতের আঞ্চলিক বন্টন। তারপরে আছে বৃষ্টিপাতের দিক, বৃষ্টিপাতের দিক। কোন দিক থেকে বৃষ্টিটা হচ্ছে, ঠিক আছে? সেইটা। এবং হচ্ছে গিয়ে অন্যান্য জলবায়ুগত যে সমস্ত উপাদান যেগুলো প্রস্বেদনকে বা বাষ্পীভবনকে প্রভাবিত করে, ওটা আমি আর লিখছি না। উনি জলবায়ুগত যেমন প্রভাব নিয়ন্ত্রকের কথা বলেছেন, সেরকম ফিজিওগ্রাফিক বা ভূমিরূপগত কিছু নিয়ন্ত্রক, ভূমিরূপগত নিয়ন্ত্রকের কথাও উনি কিন্তু বলেছেন। সেগুলো কি, কি? এগুলো আমরা যখন আলোচনা করব এরপরে তখন আলোচনা করছি। উনি ভূমির ব্যবহার, ভূমির ব্যবহার। ২ নম্বরে উনি কি বলেছেন? মৃত্তিকার প্রকারভেদ, মৃত্তিকার প্রকারভেদ, অববাহিকার আয়তন। তারপর হচ্ছে অববাহিকার আকৃতি, আকৃতিটা কেমন আছে? ঢাল বেশি আছে না মৃদু আছে? উচ্চতা, উচ্চতা। তারপরে কি বলেছেন? ঢাল। দেখো আবার আলাদা করে বলেছেন ঢাল। সাথে বলেছেন ওরিয়েন্টেশন। তারপর হচ্ছে কি জল নির্গম প্রণালী। এগুলো লিখছি না, পরোক্ষ নদী, কৃত্রিম নদী। ঠিক আছে? এগুলি হচ্ছে কি মেন মনে রাখবে। তাহলে এইটা, এই যে ভাগটা জলপ্রবাহের যে নিয়ন্ত্রক, এই ভাগটা কি? পি.জে.আর. রেড্ডি এই ভাগটা দিয়েছিলেন। পরবর্তীতে বললাম তো বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে বর্ণনা করেছেন। আবার ধরো যদি আমি রঘুনাথেরটা লিখি, ঠিক আছে? এইচ.এম. রঘুনাথের যে ক্লাসিফিকেশন, সেই ক্লাসিফিকেশন যদি লিখি নিয়ন্ত্রকের যে ক্লাসিফিকেশন গুলো, তাহলে আমরা পাবো এইরকম ভাবে। দেখো নরমালি উনি কি করেছেন? উনি নিয়ন্ত্রকগুলোকে ৪ টি ভাগে ভাগ করেছেন। এটা কার মতে? এটা হচ্ছে এইচ.এম. রঘুনাথ। রঘুনাথ। উনি নিয়ন্ত্রকগুলোকে মূলত ৪ টি ভাগে ভাগ করেছেন। কি, কি? দেখো আমি পরপর লিখছি। একটা হচ্ছে বৃষ্টি। মানে বৃষ্টি যেটা হচ্ছে, সেই বৃষ্টিপাতের উনি কিন্তু কিছু বৈশিষ্ট্য তুলে ধরেছেন। ঠিক আছে? তারপরে পার্টিকুলারলি উনি আবার করেছেন আবহাওয়া। আমরা যখন আলোচনা করব তখন সামগ্রিকভাবে জেনারেলাইজ করে দেবো, দিয়ে জেনারেলাইজ করে আলোচনা করব আবহাওয়া। এরপরে উনি আবার বলেছেন যে অববাহিকা, যে অঞ্চলটিতে অববাহিকার বৈশিষ্ট্য। তারপর হচ্ছে গিয়ে সঞ্চয়ের বৈশিষ্ট্য বলে। সঞ্চয় মানে জল যেখানে সঞ্চিত হচ্ছে, সেটাকে বলছে সঞ্চয়ের বৈশিষ্ট্য বলি। হয়েছে? এইবারে দেখো এগুলোর কিছু কিছু সাব টাইপস আছে, যেমন বৃষ্টিপাত, যেমন ধরন, কি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। ২ নাম্বার বলতে পারি তীব্রতা। এগুলো কিন্তু পরীক্ষাতে নরমালি দিয়ে দিতে পারে। তীব্রতা। তারপর হচ্ছে গিয়ে সময়কাল, যে বৃষ্টিটা হচ্ছে তার সময় কতক্ষণ ধরে হচ্ছে। তারপরে কি হতে পারে? তারপরে হচ্ছে গিয়ে আঞ্চলিক বন্টন, বৃষ্টিটার বন্টন কিরকম আছে, কত অঞ্চল জুড়ে হচ্ছে, আঞ্চলিক বন্টন। যদি সেখানে বৃষ্টি হয়, বৃষ্টিপাতের সংখ্যা কিরকম হচ্ছে। ঠিক আছে? তারপরে আগে কোনো বৃষ্টিপাত হয়েছিল কেন, ওগুলো আর লিখছি না। এবং বৃষ্টিপাতের দিক, বৃষ্টিপাতের দিকটা লেখা থাক। এগুলো গেল সব বৃষ্টিপাত রিলেটেড। আবহাওয়া রিলেটেড কি, কি থাকবে? নরমালি সেখানে তাপমাত্রা কিরকম আছে, তাপমাত্রা কিরকম আছে। ২ নম্বর সেখানে আর্দ্রতা কিরকম আছে। ৩ নম্বর সেখানে বায়ুর গতিবেগ কিরকম রয়েছে, বায়ুর গতিবেগ কিরকম রয়েছে। ৪ নাম্বার চাপের পার্থক্য কিরকম রয়েছে। অববাহিকার বৈশিষ্ট্যটা কি? এখানেও বলতে পারি যে হচ্ছে কি আকার, অববাহিকার আকার কিরকম, আয়তন কিরকম, ঢাল কিরকম আছে, তারপর হচ্ছে ভূপ্রকৃতিটা কিরকম আছে, সেখানকার শিলার যে জিওলজি আছে, সেখানকার শিলার যে ভূতত্ত্ব আছে, এটা জিওলজিকে বলা হয় বাংলাতে ভূতত্ত্ব, সেখানে কিরকম আছে। বা আমরা সেখানে বলতে পারি মৃত্তিকার কিরকম প্রকার আছে, মৃত্তিকার
প্রকার। ঠিক আছে, এই যে এটাও হচ্ছে নিয়ন্ত্রক, এখানে লিখে রাখবে জলপ্রবাহের নিয়ন্ত্রক, জলপ্রবাহের নিয়ন্ত্রক হয়েছে। এবারে সঞ্চয়ের বৈশিষ্ট্য বলি, কোথায় জমা হচ্ছে? অবনমিত স্থানে জমা হচ্ছে, অবনমিত স্থানে জমা হচ্ছে, হ্রদে সঞ্চিত হচ্ছে বা পুকুরে সঞ্চিত হচ্ছে। 3 নাম্বার, নদীতে যাচ্ছে, কোনো চ্যানেল সৃষ্টি করছে কিনা খাতে, কোথাও চেক ড্যাম্প আছে কিনা, সবই তো রান অফ না, চেক ড্যাম্প আছে কিনা হয়েছে। প্লাবন ভূমি যদি থাকে, প্লাবন ভূমি, প্লাবন ভূমি। তাহলে এইগুলো এতগুলো হচ্ছে গিয়ে তোমার নিয়ন্ত্রক বাই H.M. রঘুনাথ, জলপ্রবাহের যে নিয়ন্ত্রকের কথা বলেছিলেন। এরপরে আরো আছে, যেমন যদি আমরা বা অববাহিকার যদি বৈশিষ্ট্য বলি, তাহলে সেখানে ভেজিটেশন আসবে। আচ্ছা, এখানে একটা মেন কথা লিখে রাখো, উদ্ভিদ, উদ্ভিদ, ঠিক আছে, ওরিয়েন্টেশন থাকবে। ঠিক আছে, এখানে আবার ধরো জলভূমির পিছনের যে পশ্চাৎ যে জলভূমি আছে, যেটাকে সোয়াম্প বলা হয়, সেই জিনিসগুলো আছে। তাহলে এগুলো হচ্ছে গিয়ে তোমার যে জলপ্রবাহের যে নিয়ন্ত্রক, সেই জলপ্রবাহের নিয়ন্ত্রক। এবারে আমরা কি করব? আমরা এটাকে টোটালি জেনারেলাইজ করব। কিরকম ভাবে জেনারেলাইজ করব? উম, যে বিভিন্ন যে, যেমন ধরো স্ট্রাকচার, ভূমির ঢাল, বৃষ্টিপাত, তুষারপাত আলাদা আলাদা করে না পড়ে একসাথে পড়বো, বা সে প্রচ্ছদন, উদ্ভিদ, যেগুলো মেন সেগুলো আমরা পড়বো। ঠিক আছে, নিয়ন্ত্রক সমূহগুলো কিভাবে রান অফ কে নিয়ন্ত্রণ করে, যেহেতু এগুলো নিয়ন্ত্রক। তাহলে নিয়ন্ত্রকের যে প্রথমেই যে ব্যাপারটি আছে, সেটি হচ্ছে গিয়ে দেখো লিথোলজি বা শিলার গঠন। তাহলে নিয়ন্ত্রক সমূহ, নিয়ন্ত্রক সমূহ হয়েছে। প্রথমেই যদি আমরা দেখি, প্রথমেই হবে বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাত নয়, প্রথমে হচ্ছে আমি বললাম যে লিথোলজি। লিথোলজি মানে হচ্ছে গিয়ে শিলা লক্ষণ বা শিলার প্রকৃতি। শিলা লক্ষণ লিখো বা শিলার প্রকৃতি আমরা বলতে পারি। শিলা লক্ষণ বলতে কোন একটি স্থানে শিলার যে প্রাকৃতিক, রাসায়নিক এবং তার যে বুনন আছে, মানে তার যে যেটা গঠিত হয়েছে, একটা তো স্ট্রাকচারে গঠিত হয়, যেটাকে স্ট্রাকচার বলা হয়, সেই স্ট্রাকচার বৈশিষ্ট্যের সঙ্গে সম্পর্কিত যে শিলাটা আছে, সেই শিলারাশির যখন আমরা স্টাডি করি, তখন সেটাকে লিথোলজি বলা হয়। মানে শিলার রাসায়নিক বৈশিষ্ট্য, শিলার প্রাকৃতিক বৈশিষ্ট্য, তার সাথে শিলার গঠন এবং গঠন, বিভিন্ন উপাদান, যেমন ওইটার সাথে রিলেটেড করে, যেমন শিলার কাঠিন্য, শিলার ছিদ্রতা, শিলার রন্ধ্রতা, যা কিছু তুমি পাবে, শিলার প্রবেশ্যতা, শিলার অপ্রবেশ্যতা, সবই হচ্ছে গিয়ে তোমার এই শিলা লক্ষণের মধ্যে পড়ছে। তার মানে এগুলি সমস্ত কিছু আমাদের যে রান অফ আছে, উম, উম, সেই রান অফকে নিয়ন্ত্রণ বা নিয়ন্ত্রণ করে। আমাদের যে পৃষ্ঠ প্রবাহ আছে, সেই পৃষ্ঠ প্রবাহকে নিয়ন্ত্রণ করে। তার সাথে কি করে? তার সাথে আমার যে ভূ অভ্যন্তরের নিচে যে জলের যে প্রবাহ, মানে হচ্ছে কি ইনফিল্ট্রেশন, সেই ইনফিল্ট্রেশনকেও নিয়ন্ত্রণ করে। যেমন যদি আমরা ধরে নিই কোনো শিলায় ফাটল আছে, দারণ আছে, ঠিক আছে, তাহলে কি হবে? সেই জায়গাটায় প্রবাহ বা তোমার হচ্ছে রান অফ কম হবে, তাই তো? মানে বেশিরভাগটা মাটির নিচে চলে যাবে। কিন্তু যদি সেগুলো না থাকে, তাহলে কি হবে? তাহলে স্মুথলি মাধ্যাকর্ষণ শক্তির টানে ঢাল অনুযায়ী জলের যে প্রবাহ, সেই জলের প্রবাহটা সুন্দরভাবে হবে। তাই জন্য আমরা যে সমস্ত অঞ্চল সমসত্ব মনে রাখবে, সমসত্ব মানে একই ধরনের। সমসত্ব শিলা দ্বারা যে সমস্ত অঞ্চলগুলো গঠিত, শিলা দ্বারা যে সমস্ত অঞ্চলগুলো গঠিত হয়েছে, সেখানে কি হবে? সেখানে পৃষ্ঠ প্রবাহ, পৃষ্ঠ প্রবাহ, পৃষ্ঠ প্রবাহ বেশি থাকে, প্রবাহ বেশি থাকে। অপরপক্ষে যদি আমরা অসমসত্ব শিলা থাকে, যদি অসমসত্ব শিলা থাকে, তাহলে কি হবে? উল্টো হবে। অসমসত্ব যদি শিলা থাকে, যদি শিলা থাকে, তাহলে কি হবে? তাহলে প্রবাহ কম হবে। নরমালি প্রবাহ কি হবে? নরমালি প্রবাহ সেখানে কম হবে।
এছাড়া বিভিন্ন যে সমস্ত শিলার বৈশিষ্ট্য, যদি কোনো কঠিন শিলা থাকে, আগ্নেয় উদ্ভিদ থাকে বা রূপান্তরিত শিলা দ্বারা গঠিত হয়, তাহলে সেখানে কি হবে? সেখানে কোনো প্রবেশই হবে না। জলের প্রবেশই হবে না, তখন বৃষ্টিপাত হবে। যদি হার্ড রক দ্বারা গঠিত হয়, অপ্রবেশ্য শিলাস্তর থাকে, তাহলে কি হবে? জলটা সুন্দরভাবে স্মুথলি আস্তে আস্তে গড়িয়ে চলে যাবে। অপরপক্ষে যদি আমাদের বালি প্রচুর পরিমাণে থাকে বা কাঁকর থাকে, ঠিক আছে? তাহলে কি হবে? তাহলে কি হবে? জলের সেখানে প্রবাহ সেইভাবে তুমি কিন্তু পাবে না। তখন কি হবে? তখন সেই জল ইন মাটির নিচে কিন্তু ধীরে ধীরে চলে যাবে। তাই জন্যে বিভিন্ন মাটির ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে আমরা তোমার পৃষ্ঠ প্রবাহ দেখতে পাই। আবার যদি আমরা শিলার যদি সরন্ধ্রতা বা শিলার যদি প্রভেশ্যতা বিচার করি, বিভিন্ন শিলার মধ্যে থাকা বিভিন্ন কণাগুলি কি হয়েছে? রন্ধ্র পরিসরগুলোর পজিশন বা রন্ধ্র পরিসরের পরিমাণ বিভিন্ন শিলার ক্ষেত্রে বিভিন্ন রকম থাকে। যদি আমরা নরমালি আমরা যদি কাদা দেখি, কাদার ক্ষেত্রে কাদামাটির ক্ষেত্রে রন্ধ্র পরিসর কম থাকে, তাই জন্য পৃষ্ঠ প্রবাহ কম হয়। যদি আমরা বালি দেখি বা কাঁকর দেখি, তাহলে কি হবে? রন্ধ্র বেশি পরিমাণে ফাঁকা থাকে, তাই জন্য কি হয়? ইনফিল্ট্রেশন হয়, অনুশ্রবণ হয়। সেখানে পৃষ্ঠ প্রবাহ কিন্তু কম হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন আমাদের যে লিথোলজি আছে বা স্ট্রাকচার আছে, শিলার যে গঠন আছে, শিলার যে বৈশিষ্ট্য আছে, সেই শিলার গঠন, সেই শিলার বৈশিষ্ট্যের উপর কিন্তু আমার যে রান অফ আছে, সেই রান অফ কিন্তু প্রভাব বিস্তার করছে। হয়েছে? এইটা গেল হচ্ছে লিথোলজি। ২ নম্বর হচ্ছে ভূগঠন। দেখো, ২ নম্বর হচ্ছে ভূগঠন। কি বলছে? ভূগঠন। ভূগঠন মানে বলছি আমরা যদি স্ট্রাকচার বলি, স্ট্রাকচার বলতে আমরা কি বুঝি? না, স্ট্রাকচার বলতে আমরা বুঝি অনুভূমিক শিলার গঠন, অনুভূমিক। তাই তো? তারপরে আমরা কি বলছি? একনত বা একদিকে যদি হেলে থাকে একনতি বলি। তারপরে আমরা কি ভাঁজযুক্ত বলি। তারপরে আর কি বলি? না, তারপরে আর বলি হচ্ছে গিয়ে তোমার চ্যুতিযুক্ত। তারপরে কি বলি? গম্বুজ। এই কটাই তো আছে। ভূমির আমরা বিবর্তনে যখন ভূমিরূপ বিবর্তন পড়েছিলাম, তখন এগুলো আমাদের ছিল। তাহলে এখানে বলছে যদি সমোন্নতি যদি গঠন থাকে, দেখো আমি দু একটা বলে দিচ্ছি। সমোন্নতি যদি গঠন থাকে বা মানে একদিকে যদি হেলে থাকে, তাহলে কি হবে? যদি নতি বেশি থাকবে, যদি নতি বেশি হয় সেখানে, তাহলে কি হবে? তাহলে জলধারার যে গতি, সেই গতি বাড়বে। ঠিক আছে? গতি বাড়বে মানে কি? যদি এইভাবে হেলে আছে, এইভাবে যদি কোনো একটা অঞ্চল এইভাবে হেলে আছে, আর কোনো একটা অঞ্চল এইভাবে হেলে আছে। এইখানে যদি বৃষ্টিপাত হয়, তাহলে কার গতি বেশি হবে? নরমালি এর গতি বেশি হবে। এখানে যে বৃষ্টির জলটা যেখানে পড়বে, বৃষ্টি যদি এখানে বেশি হয়, তাহলে এখানে রান অফ ও বেশি হবে। তাহলে যদি একনতর যদি নতিটা বেশি হয়, সেক্ষেত্রে কি হবে? যদি তোমার হচ্ছে গিয়ে এখানে ঢাল যদি একদিকে বেশি হয়, তাহলে পৃষ্ঠ প্রবাহ বেশি হয়, যদি কম হয় তাহলে কম হবে। আবার যদি ভানযুক্ত অঞ্চল থাকে, তাহলে কি হবে? না, ভানযুক্ত অঞ্চলে ২ রকম নতিভাগ থাকতে পারে। ভানযুক্ত অঞ্চলে আমরা কি? ভানযুক্ত অঞ্চলেই আমাদের, ঠিক আছে? ভানযুক্ত অঞ্চল, ঠিক আছে? ভানযুক্ত অঞ্চল। ভানযুক্ত অঞ্চলে নরমালি কি আমরা যদি দেখি, তাহলে এই হলো নতি কোন দিকে হবে? নতি আমাদের কি হবে? এই। তো এইদিকে একটা আছে নতি, এইদিকে একটা নতি আছে। এইদিকে আছে এবং এইদিকে আছে। ঠিক আছে? দুদিকে নতি আছে। দুদিকে নতি আছে তো, একটা এইদিকে নতি আছে, একটা এইদিকে নতি আছে। তাহলে কি হবে? ভাঁজ বরাবর, এই যে ভাঁজের যে ঢাল বরাবর, ঠিক আছে? মানে আড়াআড়ি হচ্ছে, এইদিকে নদী যাবে, এইদিকে নদী যাবে, বা সরি, নদী বলাটা ভুল হবে। এখানে বলবে যে পৃষ্ঠ প্রবাহ। এবারে এই ঢালের, ঠিক আছে? এই ঢালের বিভিন্ন যদি স্লোপ গুলো যদি ঢাল বেশি থাকে, ঢালের দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করবে, ঢালের নতির উপর আ ন ন তোমার হচ্ছে গিয়ে নির্ভর করবে। তাহলে যদি নতিও বেশি থাকে, ঢালও বেশি থাকে, দৈর্ঘ্যও বেশি থাকে, তাহলে কি হবে? নরমালি যে পৃষ্ঠ প্রবাহ, সেই পৃষ্ঠ প্রবাহ নরমালি বেশি হবে। ঠিক আছে? আর যদি কম থাকে, তাহলে কম হবে। চ্যুতিযুক্ত অঞ্চলে কি হবে? যদি আমরা চ্যুতিযুক্ত অঞ্চলে নরমালি কি হয়? চ্যুতিযুক্ত অঞ্চলে নরমালি কি হবে? নরমালি কোনো একটা যদি এইভাবে চ্যুতি আছে, এইভাবে চ্যুতি গঠিত হয়েছে, এইভাবে চ্যুতি গঠিত হয়েছে এখানে, ঠিক আছে? এইভাবে চ্যুতি গঠিত হয়েছে। তাহলে কি হবে? এই যদি ঢাল যদি বেশি হয়, তাহলে এই ঢাল যদি বেশি থাকে, এই ঢাল বেশি হলে নরমালি কি হয়? আমি কি বললাম? ঢাল বেশি হলে সেখানে রান অফ বা পৃষ্ঠ প্রবাহ সেখানে বেশি হবে। হয়েছে? তাহলে এবং যদি গম্বুজ থাকে,
যদি গম্বুজ আকৃতির থাকে, গম্বুজ কিরকম হয়? গম্বুজ আমরা এরকম জানি, গম্বুজ আমরা এরকম জানি। গম্বুজের ক্ষেত্রে কি হবে? এটা তো 2D, আমরা 2D দ্বিমাত্রিক চিত্র দেখছি। 3 ডাইমেনশনাল হয়, তাহলে চারিদিক থেকে কিন্তু চারিদিক থেকে আস্তে, আস্তে এদিক থেকে, এই দিক থেকে, এই দিক থেকে, ওই দিক থেকে নেমে আসবে জলের যে প্রবাহ এবং ঢাল বেশি থাকে। এবং এক্ষেত্রে অনেক সময় নির্ভর করে যে গম্বুজটা কোন শিলা দ্বারা গঠিত হয়। যদি পাললিক শিলা দ্বারা গঠিত হয় বা উম অ তাহলে সেক্ষেত্রে জলের যে প্রবাহ, সেই জলের প্রবাহ কম হবে। যদি কঠিন শিলা দ্বারা গঠিত হয়, মানে igneous রক দ্বারা গঠিত হয় বা মেটামরফিক রক দ্বারা গঠিত হয়, তাহলে সেখান থেকে পৃষ্ঠ প্রবাহ তুলনামূলকভাবে বেশি হবে। মনে রাখবে যে তুলনামূলকভাবে যে গম্বুজ আকৃতির শেপে পৃষ্ঠ প্রবাহের পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকে। হয়েছে? এইবার ৩ নাম্বার পয়েন্ট আমাদের থাকবে। ৩ নাম্বার যে পয়েন্ট, সেই পয়েন্টে আমাদের থাকবে হচ্ছে গিয়ে তোমার আ ভূমির ঢাল। এগুলোও তো হচ্ছে গিয়ে এক ধরনের ঢাল, তাই তো? অ্যা ভূমির ঢাল। ঢাল যদি বেশি হয় কি হবে? ঢাল যদি বেশি থাকে তাহলে কি হবে? জল তাড়াতাড়ি গড়িয়ে আসবে। আর যদি ঢাল যদি কম হয় তাহলে হচ্ছে গিয়ে তোমার কি হবে? ঢাল কম থাকলে জলধারা গড়াতে পারবে না, ইনফিল্ট্রেশন হবে। ইনফিল্ট্রেশন যদি বেশি হয় তাহলে কি হবে? পৃষ্ঠ প্রবাহ কিন্তু কমে যাবে। হয়েছে? এইবারে যেটা আসবো দেখো, প্রত্যেকটা হচ্ছে গিয়ে বৃষ্টিপাত। বৃষ্টিপাতের আমরা অনেক রকম পড়েছিলাম। বৃষ্টিপাতের তীব্রতা পড়েছিলাম, বৃষ্টিপাতের বন্টন পড়েছিলাম, বৃষ্টিপাতের ধরন পড়েছিলাম আরকি। তাহলে বৃষ্টিপাত কি? বৃষ্টিপাত কিভাবে আমাদের নিয়ন্ত্রক বা নিয়ন্ত্রণ করছে। ঠিক আছে? দেখো বৃষ্টিপাত। তাহলে ১ম এই আমরা দেখব যে বৃষ্টিপাতের যে শ্রেণীগুলো আছে, সেই শ্রেণীগুলো কি তারা করছে। না, ১ম এ আছে বৃষ্টিপাতের টাইপস। আমরা জানি বৃষ্টিপাত ক ধরনের হয়। বৃষ্টিপাত আমরা জানি পরিচলন বৃষ্টিপাত হয়, শৈলক্ষেপ বৃষ্টিপাত হয়, আর হচ্ছে ঘূর্ণাবর্তজনিত বৃষ্টিপাত হয়। হয়েছে? এখন এই যে আকস্মিক বৃষ্টিপাত বা যদি শৈলক্ষেপ বৃষ্টিপাতের আমরা যদি কথা ধরি, তাহলে কি হয়? পাহাড়ি অঞ্চলে প্রতিবাদ ঢালে শৈলক্ষেপ যে বৃষ্টিপাত, প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। তাহলে যদি প্রচুর পরিমাণে যদি বৃষ্টিপাত হয়, তাহলে পাহাড়ের একটা ঢালে তোমার হচ্ছে গিয়ে পৃষ্ঠ প্রবাহ বেশি হবে। অপরপক্ষে অন্য সাইডে কি হবে? অন্য সাইডে পৃষ্ঠ প্রবাহ কম হবে। তার মানে বৃষ্টির ছায়া অঞ্চল, যেখানে অনুবাদ ঢালে বৃষ্টির ছায়া অঞ্চল আছে, সেখানে রান অফ হবে না। আবার আমরা এটা তোমার শৈলক্ষেপে গেলাম। এবার যদি পরিচলনে আসি, পরিচলনে কি হবে? পরিচলন বৃষ্টিপাত যেখানে হয়, প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় আমরা জানি। নরমালি আমাদের ক্রান্তীয় অঞ্চলে বৃষ্টিপাত হয় পরিচলনজনিত। তাহলে পরিচলনজনিত যেখানে বৃষ্টিপাত হচ্ছে, সেখানে কি হবে? সেখানে যেহেতু বেশি পরিমাণে হচ্ছে, তাই জন্য সেখানে বেশি পরিমাণে পৃষ্ঠ প্রবাহ দেখা যাবে। হয়েছে? আর দেখো ঘূর্ণাবর্তজনিত যে বৃষ্টিপাত, সেই ঘূর্ণাবর্তজনিত বৃষ্টিপাত আমরা জানি ৬ থেকে ৭ দিন ঘূর্ণাবর্তজনিত বৃষ্টিপাত হয়। সেই বৃষ্টিপাতের পরিমাণ উপর ডিপেন্ড করছে বা কোন অঞ্চলে সেটা হচ্ছে, সেটা পাহাড়ি অঞ্চল আছে, সেটা সমভূমি অঞ্চল আছে, তার উপর কিন্তু যে পৃষ্ঠ প্রবাহ, সেই পৃষ্ঠ প্রবাহ নির্ভর করবে। হয়েছে? এটা তাহলে গেল বৃষ্টিপাতের ধরন। ৩ ধরনের যে বৃষ্টিপাত আছে, সেই বৃষ্টিপাত। এইবার আসবো বৃষ্টিপাতের তীব্রতা, ইনটেনসিটি। বৃষ্টিপাতের তীব্রতা যদি বেশি হয়, মনে রাখো যদি বেশি হয় তাহলে কি হবে? তাহলে পৃষ্ঠপ্রবাহ প্রাথমিকভাবে পৃষ্ঠপ্রবাহ বেশি হয়। প্রাথমিকভাবে নয়, বৃষ্টিপ্রবাহ বেশি হয়। তার কারণ হচ্ছে গিয়ে প্রচুর কোনো একটি অঞ্চলে যদি বৃষ্টিপাত হয়, তাহলে এই বৃষ্টিপাত কি করে? মাটির নিচে থাকা যে রন্ধ্রগুলো থাকবে বা রন্ধ্র পরিসর থাকবে, সেই রন্ধ্র পরিসরগুলোকে বৃষ্টির কণা দ্বারা কি করে দেবে? ব্লক করে দেবে। ব্লক বা বন্ধ করে দেবে। ব্লক বা বন্ধ যেই করে দেবে, তার ফলে কি হবে? এখানে যে সারফেস যে রান অফ, সেই সারফেস রান অফ কিন্তু প্রচুর পরিমাণে বেশি হবে। তাহলে মনে হয় বৃষ্টিপাতের তীব্রতা যদি বেশি হয়, পৃষ্ঠ প্রবাহ বা সারফেস যে রান অফ, সেই সারফেস রান অফ বেশি হবে। এইবার আছে দেখো স্থায়িত্ব। স্থায়িত্ব মানে যে বৃষ্টিপাত হচ্ছে, সেই বৃষ্টিপাত কতক্ষণ ধরে হচ্ছে আমার? সেই বৃষ্টিপাতটা কতক্ষণ ধরে হচ্ছে? যদি বৃষ্টিপাতের স্থায়িত্ব বেশি হয়, তাহলে কি হবে? তাহলে অনুপ্রবেশ বা অনুশ্রবণ দুটোই কমে যাবে। তাই তো? জলের ক্যাপাসিটি, সবারই তো একটা ক্যাপাসিটি থাকে, মাটিতে নেওয়ারও তো একটা ক্যাপাসিটি থাকে। সেই ক্যাপাসিটি কি হবে? ক্যাপাসিটি লিমিটে পৌঁছে যাবে এবং তার ফলে কি হবে? তার ফলে এই অঞ্চলের মাটিটা সম্পূর্ণ ভিজে গেল, সম্পৃক্ত বা পরিপৃক্ত হয়ে গেল। তার ফলে উপরের কি হবে? আরো বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির জল কি হবে? বৃষ্টির জল আর মাটিতে প্রবেশ করবে এবং বৃষ্টির জল আস্তে, আস্তে
গড়িয়ে চলে যাবে। হয়েছে? তাহলে এটা গেল স্থায়িত্ব। এবং লাস্ট যেটা আছে বৃষ্টিপাতের যে বন্টন, ঠিক আছে? বৃষ্টিপাতের বন্টন মানে এর আঞ্চলিক বন্টন। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বৃষ্টিপাত হয়। সব জায়গায় একই রকমভাবে বৃষ্টিপাত হবে এমনটা তো কোনো মানে নেই। তোমার হচ্ছে গিয়ে এমনটা তো কোথাও মানে ইয়ে করা নেই যে কোথাও একই ধরনের বৃষ্টিপাত হবে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে বৃষ্টিপাত হয়। কোথাও বেশি হয়, কোথাও কম হয়। তাই পৃষ্ঠপ্রবাহের মাত্রার যে হার পৃথিবীর বিভিন্ন জায়গাতে তুমি বিভিন্ন রকম দেখতে পাবে। যেখানে বৃষ্টিপাত নিরক্ষীয় অঞ্চলে এক ধরনের ভাবে, ক্রান্তীয় অঞ্চলে একরকম ভাবে। যদিও মনে রাখবে নিরক্ষীয় এবং ক্রান্তীয় অঞ্চলে পৃষ্ঠপ্রবাহ যেটা দেখা যায় সেটা হচ্ছে বেশি দেখা যায়। উচ্চ অক্ষাংশের তুলনায় বা মরু অঞ্চলের তুলনায় এখানে সবথেকে বেশি দেখা যায়। তাছাড়া আমরা বলতে পারি ঋতুভিত্তিক, যেমন আমাদের মনসুন সিজনে এখানে পৃষ্ঠপ্রবাহ বেশি হয়। ঠিক আছে? আবার ড্রাই সিজনে পৃষ্ঠপ্রবাহ কম হয়। তাহলে বৃষ্টিপাতের যে বন্টন আঞ্চলিক এবং হচ্ছে গিয়ে বিভিন্ন ঋতুভিত্তিক যে বন্টন, সেই বন্টনও হচ্ছে গিয়ে তোমার আমার যে রানপ আছে সেই রানপের উপর প্রভাব বিস্তার করে। এইবারে আসবো আমরা তুষার পাত বা স্নোফল। এটা কিভাবে করে স্নোফল? দেখো, নরমালি স্নোফল কিভাবে করছে, নরমালি তুষারপাত উচ্চ অক্ষাংশে দেখা যায়, নরমালি তো আমাদের তো দেখা যায় না। আর পাহাড়ি বা পার্বত্য অঞ্চলে দেখা যায় তুষারপাত বা স্নোফল। এটা 5 নাম্বার। কারণ তুষারপাত কিভাবে করছে, না মনে রাখবে তুষারপাত এর যেটা প্রসেসটা হবে সেই প্রসেসটা ডিপেন্ড করছে কোন অঞ্চলে হচ্ছে। ঠিক আছে? নরমালি মনে রাখবে 750 যদি বিশুদ্ধ বরফ থাকে, এটা গলে গিয়ে 25 জল সৃষ্টি করে। কত? 25 এটা মনে রাখার দরকার নেই, পরীক্ষাতে আসে না, এটা শুধুমাত্র জেনে রাখো। 25 জল সৃষ্টি করে। এইবারে কোনো একটি অঞ্চলে যদি তুষারপাত হয় বা হচ্ছে, এই সাপোজ এই অঞ্চলটাতে ধরো তুষারপাত হচ্ছে। ঠিক আছে? এই অঞ্চলটায় তুষারপাত হচ্ছে। এখন যে অঞ্চলটায় তুষারপাত হচ্ছে সেই অঞ্চলটার আবহাওয়ার কি বৈশিষ্ট্য আছে, সেই অঞ্চলটার মাটির কি বৈশিষ্ট্য আছে, মাটি গরম আছে, মাটি ঠান্ডা আছে, ঠিক আছে? এবং যে পৃথিবীর যে তাপ বিকিরণ, সেই তাপ বিকিরণের উপর তুষারের যে পরের যে ক্যারেক্টার গুলো, সেই ক্যারেক্টার গুলো তোমার হচ্ছে নির্ভর করছে। কোনো একটি অঞ্চলে যদি তুষারপাত হয়, ধরো এই অঞ্চলে তুষারপাত হচ্ছে এবং মাটি গরম আছে, তাই তো? মাটি গরম আছে বা বিকিরণও বেশি হচ্ছে, তাহলে কি হবে, এখানে তুষারটা গলে যাবে। তাই তো? গলে গেলে কি হবে, সেখানে পৃষ্ঠপ্রবাহ বেশি হবে। যদি এখানে সৌর বিকিরণ বেশি পরিমাণে পড়ছে, মৃত্তিকা তাপ দহন বেশি করছে, রেডিয়েশন বেশি হচ্ছে মৃত্তিকা থেকে, তাহলে কি হবে, এখানে বরফ পড়লে কি হবে, বরফ পড়লে সেই বরফটা গলে যাবে এবং সেখানে পৃষ্ঠ প্রবাহ বা সারফেস রান অফ সেখানে বেশি হবে। এইবারে যদি এর উল্টোও হতে পারে। কি উল্টো হতে পারে? যদি শীতল অঞ্চল হয়, অপেক্ষাকৃত শীতল অঞ্চল হয়, তাহলে কি হবে, যদি ধরো এখানে সৌর বিকিরণের পরিমাণ কম আছে মৃত্তিকার মধ্যে, তাই জন্য তাপ কম আছে, তাহলে কি হবে, তাহলে উপরে তোমার হচ্ছে গিয়ে উপরে নর্মালি তুষারপাত হয়ে 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 মোটা একটা কি হবে, মোটা একটা শক্ত পরত জমে যাবে বা মোটা একটা আবরণের সৃষ্টি করবে। তাই তো? মোটা একটা আবরণের সৃষ্টি করবে। এইবারে যদি আবরণের সৃষ্টি করে, তাহলে আগের তুলনায় যদি যেটা পড়বে, যে বরফটা গলবে, ঠিক আছে, যে বরফটা বলবে, এটা বোঝো আবার। নর্মালি কি হচ্ছে, যদি এখানে যদি শক্ত লেয়ার গঠন করছে, যদি শীতল অঞ্চল হয়, তাহলে কি হবে, যে বরফগুলো পড়বে সেই বরফগুলো কিন্তু গলতে পারবে না, সেগুলো কিন্তু জমে জল হয়ে যাবে। এটা একটা কন্ডিশন। জমে গলতে পারবে না নয়, এটা হচ্ছে গিয়ে এখানেও বরফটা জমাট বেঁধে যাবে। ঠিক আছে? তাই তো যেগুলো উচ্চ অক্ষাংশ সেখানে মোটা বরফের স্তর জমে যায়, যদি সেখানে বরফ বা স্নোফল হয়। এইবার ব্যাপার হচ্ছে, যদি বাই চান্স কোনো কারণে সোলার বা মাটির তাপমাত্রা বা সৌর বিকিরণের পরিমাণ অল্প তুলনামূলকভাবে বাড়ে, বিভিন্ন সময় তো কমা বাড়া করে, ধরো যদি বাড়ে, তাহলে সেক্ষেত্রে কি হবে? এই ওপরের যে বরফটা, সেই বরফটা কি হবে, গলে যাবে এবং জল তোমার তৈরি করবে উপরেরটা, এবং নিচেরটা একটা শক্ত ভারী অঞ্চলের মধ্যে আছে বা অবস্থানে আছে, তাই জন্য উপরটা গলবে না। উপরের যে বরফটা আছে সেই বরফটা গলে জল হয়ে যাবে এবং সেটার পৃষ্ঠ প্রবাহ দেখা যেতে পারে। তাহলে আমরা এখানে 2-3টে কন্ডিশন পেলাম। নর্মালি বলবে যে স্নোফল এর ডাইরেক্ট কিন্তু প্রভাব বিস্তার করতে পারছে না,
এর সাথে সৌর বিকিরণ, মৃত্তিকার তাপ এবং অ্যাটমসফিয়ারের টেম্পারেচারও কিন্তু নির্ভর করবে। ঠিক আছে? যদি বাই চান্স কোনো কারণে আ আলো বেশি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? আলো বেশি হলে যদি সেটা একটু তুলনামূলকভাবে উষ্ণ অঞ্চলে হয় তাহলে সেক্ষেত্রে তুষার গলে যাবে, পৃষ্ঠ প্রবাহ দেখা যাবে এবং সেক্ষেত্রে যদি সেই ঠান্ডা অঞ্চলের ক্ষেত্রে হয় তাহলে ঠান্ডা অঞ্চলের ক্ষেত্রে পৃষ্ঠ প্রবাহের পরিমাণ যদি এবার ঠান্ডা অঞ্চলেরও কিন্তু ২ টো কন্ডিশন নির্ভর করছে। যদি প্রাথমিকভাবে ঠান্ডা অঞ্চলে পুরোপুরি ঠান্ডা হয়, তাহলে সেখানে কি হবে? বরফ তো গলতে পারবে না। একটা অপরিবেষ্ট স্তর মাটির নিচে পৃষ্ঠ প্রবাহ ঢুকতে পারবে না। ঠিক আছে? উপরে পৃষ্ঠ প্রবাহের একটা অনুকূল কন্ডিশন তৈরি করছে। কিন্তু যদি পরবর্তীতে সেই অঞ্চলটা উষ্ণতা বাড়ে, তখন ওই যে বরফটা থাকবে যেটা পড়েছিল সেটা আস্তে, আস্তে মুভ করে চলে যাবে। তোমার হচ্ছে তখন পৃষ্ঠ প্রবাহ তখন দেখা দেবে। হয়েছে? এইবারে এখন মেইন দেখো উদ্ভিদ। উদ্ভিদ কিভাবে প্রভাব বিস্তার করে? উদ্ভিদ আমাদের রান অফ কে কিভাবে প্রভাব বিস্তার করে? উদ্ভিদ বিভিন্নভাবে কিন্তু প্রভাব বিস্তার করতে থাকে। ঠিক আছে? নরমালি কি হয় যদি উন্মুক্ত ক্ষেত্র থাকে, বেয়ার ল্যান্ড থাকে, সেখানে কি হবে? সেখানে বৃষ্টির জল আদি অনন্তকাল থেকে পড়তে থাকবে এবং যদি তোমার হচ্ছে সেই অঞ্চলে কি হবে? সেই অঞ্চলের মাটিটা আ তুলনামূলক শক্ত হবে। বৃষ্টির জল পড়ে, পড়ে উপরে যে পাতলা যে জলের যে আবরণটা থাকবে, মৃত্তিকার যে আবরণটা সেটা সরে যাবে এবং শক্ত যেটা মাটি, সেই শক্ত মাটি আস্তে, আস্তে বেরিয়ে আসবে। এইবারে ধরো কোনো একটি অঞ্চলে গাছ আছে, তার সাথে গাছের শেকড়, তৃণপ্রবাহ যেগুলো আছে, এগুলো নরমালি কি করে? গাছ যদি থাকে কোনো একটি অঞ্চলে নিবিড় যদি অরণ্য থাকে, ঘন, ঘন অরণ্য থাকে বা বন থাকে তাহলে কি হয়? তাহলে নরমালি যদি আমাদের প্রিসিপিটেশন হয় বা অধঃক্ষেপণ হয় তখন কি হয়? প্রিসিপিটেশন বা অধঃক্ষেপণ হলে নরমালি কি হয়? নরমালি এগুলো কি হবে? এই গাছের কাণ্ড, গাছের পাতা কিছু জল ধরে রেখে দেবে। তাই তো? জল ধরে রাখবে গাছের কাণ্ড, গাছের শেকড়, ঠিক আছে? এগুলো কি হবে? এগুলো বড়, বড় মোটা, মোটা গাছ তারা কি করবে? তারা হচ্ছে কি নরমালি গাছের যে প্রব আ গাছের যে সমস্ত পার্টস গুলো আছে সেই পার্টস গুলো জলকে ধরে রেখে দেবে। অপরপক্ষে জলের যে প্রবাহ, সেই প্রবাহকে বাধা দেবে। তাহলে কোনো একটি অঞ্চলে উদ্ভিদ থাকলে কি হবে? জলের যে প্রবাহ, সেই জলের প্রবাহকে কিন্তু বাধা দেবে। কেন? কেননা উদ্ভিদের পাতা, শেকড়, তৃণ বা ঘাস এগুলো কি করবে? এগুলো বাধা দেয়, ডাইরেক্ট বাধা দেবে। তাছাড়া গাছের তলদেশে কি থাকবে? গাছের তলদেশে বিভিন্ন জৈব পদার্থ থাকবে। সেই জৈব পদার্থ কি হবে? সেই জৈব পদার্থ জীব, বিভিন্ন পোকামাকড়, বিভিন্ন ক্রিয়াকলাপ বৃদ্ধি পাবে। ওই জলকে তারা শোষণ করবে। তার ফলেও কিন্তু পৃষ্ঠ প্রবাহ হ্রাস পাবে। এছাড়া কি হবে? এছাড়াও যদি উদ্ভিদ আচ্ছাদিত অঞ্চলগুলোর মাটি দেখবে স্যাঁতসেঁতে হয়। আমরা জানি নিরক্ষীয় অঞ্চলের ওয়েদার কিরকম হয়? মাটি স্যাঁতসেঁতে হয়। হয়েছে? এই সময় কি হয় দেখো, তাহলে কি পাচ্ছে উদ্ভিদের আমরা দেখতে পাচ্ছি কখনো কমিয়ে দিচ্ছে, আবার এবারে বাড়বে দেখবে। ঠিক আছে? এবারে আমরা জানি নিরক্ষীয় অঞ্চলে নরমালি কি হয়? নিরক্ষীয় অঞ্চলে স্যাঁতসেঁতে হয়। স্যাঁতসেঁতে মানে কি হয়? চোয়ানোর যে ক্ষমতা, সেই চোয়ানোর ক্ষমতা কিন্তু কম। মানে ইনফিল্ট্রেশন বা অনুশ্ববনের হার অনেক কম কিন্তু। স্যাঁতসেঁতে থাকে, মাটি স্যাঁতসেঁতে থাকে। বর্ষাকালে আমাদের মাটি স্যাঁতসেঁতে থাকে না? একটু বৃষ্টি হলেই গড়িয়ে যায়। সেইরকম ভাবে যেগুলো ক্রান্তীয় অঞ্চলের যে সমস্ত উদ্ভিদগুলো আছে, সেই উদ্ভিদগুলো কি করে? উদ্ভিদের যে নিচের যে তোমার হচ্ছে অঞ্চল, সেই অঞ্চলে স্যাঁতসেঁতে থাকার জন্যে এখানে পৃষ্ঠ প্রবাহ বেড়ে যায়। তাহলে উদ্ভিদ কখনো কি করছে? ডাইরেক্টলি কখনো কম করছে, কখনো কিন্তু বাড়ছে। তাহলে ডিপেন্ড করছে কোন অঞ্চলের উপর সেটা আছে। উদ্ভিদ কেউ বলতে পারে না যে উদ্ভিদের মাত্রা বাড়িয়ে দেয়। ঠিক আছে? উদ্ভিদ কখনো বাড়াচ্ছে, কখনো কমাচ্ছে। ঠিক আছে? এছাড়া যদি কোনো অঞ্চলে উদ্ভিদের আচ্ছাদন, ঠিক আছে? আ তোমার হচ্ছে গিয়ে বৃষ্টিপাত কোনো একটি অঞ্চলে যদি উদ্ভিদ বেশি থাকে তাহলে সেখানে বাষ্পীয় প্রস্বেদন হয়। বাতাসে তোমার হচ্ছে গিয়ে আ জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পায় এবং সেখানে বৃষ্টিপাত হয়ে থাকে। ঠিক আছে? প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় এবং সেগুলো আমরা জানি নিরক্ষীয় অঞ্চলে সাধারণভাবে হয়ে থাকে। হয়েছে? এইবারে আছে মৃত্তিকার প্রকৃতি। দেখো, এটা উদ্ভিদ গেল। তাহলে উদ্ভিদের সাথে সম্পর্কটা পেলাম। কখনো কমছে, কখনো বাড়ছে। হয়েছে? এইবারে আমরা আসবো হচ্ছে গিয়ে মৃত্তিকার প্রকৃতি। তার মানে মৃত্তিকার প্রকৃতি বলতে আমরা কি বুঝি? মৃত্তিকার প্রকৃতি। নরমালি মৃত্তিকার প্রকৃতি বলতে
সেখানকার মাটিটা কেমন আছে। যেমন আমি উদাহরণ বলি, এঁটেল মাটি আছে, এঁটেল মাটি আছে, না সেখানে বালি মাটি আছে? তোমরাই বলো। কোন মাটিতে জলের যে প্রবাহ সেটাতে বেশি হবে? এঁটেল মাটিতে বেশি হবে, বালি মাটিতে কম হবে। ঠিক আছে? এঁটেল মাটিতে বেশি হবে। কারণ কি? কারণ এর যে গ্রথনটা আছে, ঠিক আছে? সেই গ্রথনটা হচ্ছে গিয়ে এর অনুপ্রবেশে বাধা সৃষ্টি করে। তার ফলে কি হবে? অনুপ্রবেশে যে বাধা দেবে, তাই জন্য কি হবে? জল গড়িয়ে যেতে থাকবে এঁটেল মাটিতে। অপরপক্ষে বালি মাটি যদি আমরা দেখি, বালি মাটিতে নরমালি কি হয়? বালি মাটিতে পড়লে জলের যে তোমার হচ্ছে গিয়ে পৃষ্ঠ প্রবাহ, সেই পৃষ্ঠ প্রবাহ হয় না। সব মাটির নিচে চুইয়ে চলে যায়। বুঝেছে? এটা গেল মৃত্তিকার প্রকৃতি। এবার আছে গিয়ে তোমার অ জলনির্গম প্রণালী। ঠিক আছে? কোন একটা অঞ্চলের জলনির্গম প্রণালী কিরকম? যেমন বৃক্ষরোপী আছে, কেন্দ্রমুখী আছে, কেন্দ্র বহির্মুখী আছে। ঠিক আছে? এইগুলোও কিন্তু অ পৃষ্ঠ প্রবাহ যেটা আছে সেই পৃষ্ঠ প্রবাহকে নিয়ন্ত্রণ করে। যেমন আমরা যদি বলতে পারি, যদি আমাদের যে চ্যানেল প্যাটার্নটা বা ড্রেনের যে প্যাটার্নটা, সেটা হচ্ছে গিয়ে যদি ফুললি ডেভেলপড থাকে, তাহলে কি হবে? যদি যাই বলো, বৃক্ষরোপী বলো বা কেন্দ্রমুখী বলো বা কেন্দ্র বহির্মুখী বলো, এই যে জলনির্গম প্রণালীগুলো আছে, এই জলনির্গম প্রণালীগুলোতে যেহেতু ফুললি ডেভেলপড আছে, জল মাটিতে অনুপ্রবেশ করেই যাচ্ছে, জলের ঘাটতি হয় না। তাই এই সমস্ত জলনির্গম প্রণালী যে অঞ্চলগুলো, সেখানে কিন্তু পৃষ্ঠ প্রবাহ অধিক হবে। তাহলে এটা লিখো, জলনির্গম প্রণালী। তাহলে এটা তোমরা লিখবে, যেখানে ফুললি ডেভেলপ আছে, ড্রেনের যে প্যাটার্ন আছে, যেমন বৃক্ষরূপী, যেমন কি বলবে? বৃক্ষরূপী। তার সাথে কি বলবে? আরো কেন্দ্র বিমুখ বা কেন্দ্রমুখী। এগুলোতে কি হয়? এগুলোতে যেহেতু ড্রেনেজ প্যাটার্নের যে সিস্টেম, সেই সিস্টেম ডেভেলপড এবং অঞ্চলটাতে কি হবে? অঞ্চলটাতে ইনফিল্ট্রেশন অলরেডি হয়েই আছে। তাহলে কি হবে? তাহলে নরমালি সেখানে পৃষ্ঠ প্রবাহের পরিমাণ অনেক বেশি হবে, অনেক বেশি হবে। হয়েছে? সেটা হলো জলনির্গম প্রণালী। এইবার আছে আমার যেখানে অববাহিকাটা আছে বা যে অঞ্চলটা আছে, সেই অঞ্চলটার আয়তন কিরকম আছে? তাহলে কি হবে? অববাহিকার অববাহিকার কি? অববাহিকার আয়তন। এটাও কিন্তু কোশ্চেন আসতে পারে। মনে রাখবে, যদি আয়তন বেশি হয়, যদি আয়তন বেশি হয়, তাহলে কি হবে? তাহলে পৃষ্ঠ প্রবাহ বেশি হবে। পৃষ্ঠ প্রবাহ বেশি হবে। হয়েছে? আবার যদি বিপরীত হয়, তোমার হচ্ছে যদি আয়তন তোমার হচ্ছে গিয়ে ছোট হয়, আয়তন যদি ছোট হয়, তাহলে পৃষ্ঠ প্রবাহ কম হবে। যেমন আমি তোমাদের এখানে দুটো উদাহরণ দিতে পারি। যদি আমরা ধরে নিই, বা আমরা যদি ভারতের গঙ্গা নদীর যে অববাহিকা আছে, এটা একটা বিশাল বড় তো, গঙ্গা নদীর অববাহিকা, এই নদীর অববাহিকাতে পৃষ্ঠ প্রবাহ বেশি হবে। ঠিক আছে? অপরপক্ষে যদি ছোট অববাহিকার আয়তন হয়, যেমন ধরো লুনি নদী, হ্যাঁ, আরো কন্ডিশন আছে, সেখানের টেম্পারেচার, সেখানকার মৃত্তিকা। লুনি নদীর কি? লুনি নদীর দৈর্ঘ্য ছোট, তার মানে অববাহিকার আয়তন কম পরিমাণে জল বহন করছে। গঙ্গা নদীতে কি কেন বেশি হচ্ছে? বেশি পরিমাণে জল বহন করছে। আর এইসব নদীগুলো কি? এসব কম জল প্রবাহ করছে। তাই জন্যে কম প্রবাহ নিয়ে আসছে, কম অঞ্চল জুড়ে আছে। তার মানে এখানে সারফেস যে রান অফ সেখানে কিন্তু তুলনামূলকভাবে কম হবে। হয়েছে? এইবার আছে দেখো, ভূমিরূপের উচ্চতা। তাহলে ১০ নম্বরে কি আছে? ভূমিরূপের উচ্চতা। ভূমিরূপের এগুলো যেন না ভুল হয়। এগুলো যতই ঘুরিয়ে কোশ্চেন যেন যদি আসে, এগুলো যেন না ভুল হয়। বারবার বলছি। তাহলে ভূমিরূপের উচ্চতা। উচ্চতা কিন্তু নির্ভর করে। যদি কোনো একটি অঞ্চল যদি উঁচুতে অবস্থিত হয়, তাহলে পৃষ্ঠ প্রবাহ বেশি হবে।
নিচুতে যদি হয় তাহলে কিন্তু পৃষ্ঠ প্রবাহ কম হবে। ঠিক আছে? এইগুলি গেল হচ্ছে গিয়ে তোমার, এছাড়া ধরো আমরা ল্যান্ড ইউজ আছে, আমাদের যেমন ভূমির ব্যবহার আছে, তাই তো? ভূমির ব্যবহার আছে। ভূমির ব্যবহার। ভূমির ব্যবহার বলতে আমরা কি বুঝি? ধরো শহরাঞ্চলে আমরা ভূমিরূপটাকে কি রকম ভাবে ব্যবহার করছি? যদি আমরা শহর এবং গ্রাম দুটোকে ধরে নিই, শহর এবং গ্রাম যদি আমরা দুটোকে ধরে নিই, ঠিক আছে? শহরাঞ্চলে বেশিরভাগ যে জায়গা সেগুলো হচ্ছে কংক্রিটের। কিসের? কংক্রিট। আমরা যে রাস্তাঘাট, বাড়ি-গাড়ি, ওখানে কি হয়েছে? ওখানে মাটি তুমি দেখতে পাবে না। চারিদিকে রাস্তাঘাট, বাড়ি এইসবই দেখতে পাবে। তাহলে কি কংক্রিট থাকার জন্যে কি হবে? কংক্রিট থাকার জন্য যদি সেখানে বৃষ্টিপাত বেশি হয়, তাহলে সেখানে ইনফিল্ট্রেশন হবে না। ইনফিল্ট্রেশন না হলে সেখানে রান অফ বেশি হবে। কি হবে? রান অফ বেশি হবে। তাহলে শহরাঞ্চলে রান অফ বেশি না কম হবে? শহরাঞ্চলে রান অফ বেশি হবে। অপরপক্ষে গ্রামাঞ্চলে খোলা মাঠ, ফাঁকা জায়গা প্রচুর পরিমাণে আছে। ইনফিল্ট্রেশন সেখানে বেশি হয়। অ্যাকচুয়ালি এই গ্রাম বা বড়, বড় যে সমস্ত ফাঁকা জায়গাগুলো, সেই ফাঁকা জায়গাগুলো আছে বলে আমরা এখনো গ্রাউন্ড ওয়াটার বা মাটির নিচ থেকে জল পাচ্ছি। রিচার্জ যেটা হচ্ছে সেটা কোথা থেকে হচ্ছে? এইসব জায়গাগুলো থেকেই তো হচ্ছে। সব জায়গায় যদি টাউন বা শহরে রূপান্তরিত হয়, তাহলে গ্রাউন্ড ওয়াটারের রিচার্জ বন্ধ হয়ে গেছে বলেই তো আজকে জলের লেয়ার কত নিচে চলে গেছে, তাই না? আগে ১০ ফুট ১৫ ফুটে আমরা দেখেছি জল পাওয়া যেত। এখন তো কত গভীরে খুঁড়তে হচ্ছে, ২০০ ফুট ২৫০ ফুট সাবমার্সিবল করার জন্য। বা কুয়োর কথা তো ভুললে বাদেই দাও এখন। কুয়ো প্রায় ৩০-৩৫ ফুট খুঁড়লে তবে তুমি ১ ফুটে জল পাবে। এটা ডিপেন্ড করছে কোন অঞ্চলে, কোন নদীর আশেপাশে আছে না দূরে আছে। তার মানে বুঝতে পারছো তো কোথায় গেছে? এগুলো সব হয়েছে রিচার্জের জন্য। যেহেতু রিচার্জের জায়গাগুলো বন্ধ হয়েছে। আগে তো এত কংক্রিট ছিল না। তাহলে দেখো গ্রাম কি হচ্ছে? গ্রাম হচ্ছে ওপেন, খোলা জায়গা। তাহলে সেখানে রিচার্জ বেশি হচ্ছে। রিচার্জ বলতে এখানে আমি বলছি ইনফিল্ট্রেশন। ইনফিল্ট্রেশন বেশি হচ্ছে, তুলনাভাবে প্রচুর ফাঁকা জায়গা আছে। ইনফিল্ট্রেশন বেশি হচ্ছে। তাই জন্য এখানে তুলনামূলকভাবে পৃষ্ঠ প্রবাহ বা রান অফ যে আছে, রান অফ হচ্ছে গিয়ে তোমার তুলনামূলকভাবে কম হচ্ছে। হয়েছে? তাহলে এগুলো কিন্তু মনে রাখবে, যে সমস্ত যে নিয়ন্ত্রকের যে কথাগুলো আমি বললাম, সেই নিয়ন্ত্রকগুলো মনে রাখবে। এরপর আমরা চলে আসবো রান অফ সাইকেল। রান অফ এর যে চক্র, এই চক্রটা কিভাবে চলছে সেই চক্রতে আমরা চলে আসবো দেখো। এখন রান অফ যে চক্র আছে, রান অফ যে সাইকেল, সেই রান অফ সাইকেলের উইলিয়াম ওইটাকে আবার অন্য একজন ব্যাখ্যা করেছিলেন। ঠিক আছে? রান অফ অর্থাৎ ভূপৃষ্ঠ প্রবাহ, মানে যে রান অফ সাইকেল বলতে আমরা কি বুঝি? সারফেস রান অফ প্রবাহ, সারফেস রান অফ এবং গ্রাউন্ড ওয়াটার। এগুলোর সময় যে ঋতুভিত্তিক যে চক্রাকার যে পরিবর্তন হচ্ছে, সেই একসাথে যখন দেখানো হচ্ছে তখন সেটাকে রান অফ সাইকেল বলা হয়। কি বলা হয়? রান অফ সাইকেল। তার মানে আমরা ইনক্লুড করব কি, কি ইনক্লুড করব? ইনক্লুড করব হচ্ছে গিয়ে সারফেস রান অফ, সারফেস রান অফ, প্লাস কি করব? প্লাস করব হচ্ছে গ্রাউন্ড ওয়াটার রান অফ। আচ্ছা, সাব সারফেসটাকে লিখি। প্লাস কি? গ্রাউন্ড ওয়াটার। এগুলো প্রথম মনে রাখবে, এগুলি কিন্তু কোশ্চেনে আসবে। প্রথম যে রান অফ যে চক্র, রান অফ যে সাইকেল, সেটার দিয়েছিলেন উইলিয়াম জি হোয়েট। উনি কি করেছিলেন? উনি এই যে প্রসেস গুলো, এই প্রসেস গুলোকে এই প্রসেস গুলোকে চক্র আকারে দেখিয়েছিলেন। এই প্রসেস গুলো কি আকারে দেখেছিলেন? চক্র আকারে এই প্রসেস গুলোকে দেখিয়েছিলেন। হয়েছে? এইবারে জলচক্রের যে পর্যায়, ঠিক আছে? এটা শুরু হয় মনে রাখবে, জলচক্রের পর্যায়গুলো আমি দেখো লিখছি আগে। জলচক্রের যে পর্যায় গুলো আছে, সেই পর্যায়গুলো কি কি? প্রথম পর্যায় হচ্ছে বৃষ্টিহীন পর্যায়। প্রথম পর্যায় কি? বৃষ্টিহীন। তাহলে কি দিয়ে শুরু হচ্ছে? বৃষ্টিহীন। এটা কিন্তু মাথায় রাখবে। বৃষ্টিহীন পর্যায়। সেকেন্ড এটাকে বলা হয় রেনলেস ফেজ। ঠিক আছে? সেকেন্ড যেটা আছে সেটা মনে রাখবে বৃষ্টি শুরুর পর্যায়।
বিভিন্ন সময়ে বৃষ্টি শুরুর পর্যায়ে, বৃষ্টি শুরুর পর্যায়ে। ৩ নাম্বার কি? ৩ নাম্বার হচ্ছে গিয়ে তোমার ধারাবাহিক বৃষ্টি পর্যায়। যখন প্রচুর পরিমাণে বৃষ্টি হবে সেটাকে ধারাবাহিক বৃষ্টি পর্যায়। চতুর্থ কি বলা হচ্ছে? ক্রমহ্রাসমান। আবার এবার আস্তে, আস্তে কমতে থাকবে। ক্রমহ্রাসমান বৃষ্টিপাত পর্যায়। ৫ এ কি থাকবে? আবার সেই শুষ্ক বৃষ্টিহীন পর্যায়। মানে এই প্রসেসটা যেটা অনবরত চলছে চক্রাকার, ঠিক আছে? ১ম এ এটা লিখে নিই আগে, বৃষ্টিহীন পর্যায়। এটা থেকে এটা, এটা থেকে এটা, এটা থেকে এটা, আবার এটা থেকে এটা। ঠিক আছে? যেমন আবার বৃষ্টি হবে, আবার ধারাবাহিক বৃষ্টি হবে, আবার ক্রম আসবে। এই যে চক্র মানে এখানে এইভাবে সার্কেলের কথা উনি বলেননি। হ্যাঁ, এই চক্র বলতে একটা জিনিস মনে পড়লো, মনে রাখবে আমাদের যে জলচক্র আছে, জলচক্র পৃথিবীর যদি জলচক্র বলা হয়, সেই জলচক্র কিন্তু বদ্ধ ক্লোজ সিস্টেমের অন্তর্গত, বদ্ধ সিস্টেমের অন্তর্গত। আর যদি কোনো একটি নদীর দেয়, তেন বদ্ধ সিস্টেম কাকে বলে? যখন বাইরে থেকে কোনো শক্তির যোগান হয় না বা ওই সিস্টেমটা থেকে শক্তি বাইরে যায় না, তখন সেটাকে বদ্ধ বলা হয়। আর নদী অববাহিকার যদি জলচক্র বলে, অববাহিকার যদি জলচক্র বলে, সেক্ষেত্রে সেটা মুক্ত হবে, ওপেন। চারিদিক থেকেই তো আসতে পারে। তাহলে সেটাকে মুক্ত, বা নদী থেকে অন্য দিকেও যদি জল চলে যেতে পারে, তখন সেটাকে মুক্ত বলা হয়। আমি এগুলোর বৈশিষ্ট্য দেখো ২-১ টা করে তোমাদের বলে দিচ্ছি। এগুলো থেকে নরমালি কোয়েশ্চেন সেভাবে আসে না, আমি তাও বলে দিচ্ছি। বৃষ্টিহীন যে পর্যায় আছে, সেই পর্যায়ে কি হয়? যেহেতু শুষ্ক ঋতু, সেই সময় কি হবে? সেই সময় হচ্ছে গিয়ে সব বেশিরভাগ যেগুলো জলের আধার যেগুলো থাকবে, হ্রদ, পুকুর, নদী, সেগুলো কি হবে? সেগুলো সব শুকিয়ে যাবে। গ্রাউন্ড ওয়াটার, তার সাথে কি হবে? গ্রাউন্ড ওয়াটার টেবল এবং পিজোমেট্রিক তল। এখন পিজোমেট্রিক তল জিনিসটা কি? গ্রাউন্ড ওয়াটার লেভেল তো আমরা বুঝি, তাই তো? গ্রাউন্ড ওয়াটার লেভেল আমরা বুঝি। এখন পিজোমেট্রিক তল দেখবে আমরা প্লিজোমিটার দ্বারা কি গ্রাউন্ড ওয়াটার জলের যে পরিমাণ, সেই জলের পরিমাণ নরমালি আমরা বের করে থাকি। ঠিক আছে? তাহলে দেখো, পিজোমেট্রিক সারফেস বলতে আমরা কি বুঝি? কি বললাম? আমি ১ম পর্যায়ে যখন আলোচনা করছি যে একটা ড্রাই সিজন এর সূচনা হয়, তাহলে রান অফ সাইকেল শুরু হচ্ছে কি দিয়ে? বৃষ্টিহীন পর্যায় দিয়ে। এটা কিন্তু পরীক্ষাতে আসতে পারে। এবং শেষ হচ্ছে কি দিয়ে? শেষ হচ্ছে বৃষ্টিহীন পর্যায় দিয়ে। মাঝের গুলো কিন্তু পরীক্ষাতে নাও আসতে পারে। তাহলে ১ম শুরু হচ্ছে বৃষ্টিহীন পর্যায় দিয়ে। সেই সময় সমস্ত কিছু শুকিয়ে থাকছে। যেহেতু শুকিয়ে যাচ্ছে, তার মানে গ্রাউন্ড ওয়াটারও তো শুকিয়ে যাবে, নিচের দিকে নেমে যাবে। তার মানে গ্রাউন্ড ওয়াটার যে লেভেল আছে, গ্রাউন্ড ওয়াটার যে লেভেল আছে, সেই লেভেলেও কিন্তু নিচে নেমে যাবে। তার সাথে পিজোমেট্রিক যে সারফেস, আমি বললাম পিজোমেট্রিক সারফেস জিনিসটা কি? দেখো, পিজোমেট্রিক সারফেস আর কিছুই না। পিজোমেট্রিক সারফেস এই আমাদের স্ট্রাকচার আছে। এই আমাদের হচ্ছে গিয়ে আ গ্রাউন্ড ওয়াটার টেবিল আছে। এবং এই টেবিলের উপরেই, ঠিক আছে? যে একটি কাল্পনিক রেখা, এটা তো কাল্পনিক রেখা। যে একটি কাল্পনিক রেখা বরাবর বলছে, যে একটি কাল্পনিক রেখা বরাবর বায়ুমণ্ডলীয় চাপ এবং জলের চাপ সমান হয়, সেই রেখাটাকে কি বলা হচ্ছে? পিজোমেট্রিক সারফেস বা পিজোমেট্রিক তল। এই পিজোমেট্রিক সারফেসের জন্যেই বা পিজোমেট্রিক প্রসেসের জন্যেই আমরা কি হয়? আমরা যখন কোনো একটি জায়গাতে টিউবওয়েল করি বা কুয়া কুড়ি, তখন কি আমরা জল আপনা আপনি আমাদের জল কুয়োতে উঠে থাকে, সবসময় উঠে থাকবে। ঠিক আছে? সেটাকে কি বলা হয়? পিজোমেট্রিক সারফেস চাপের জন্যে। বা বর্ষাকালে দেখবে নরমালি মাটির মধ্যে কি হয়? চাপ প্রেশার বেশি থাকে। তখন দেখবে যেগুলো টিউবওয়েল আছে সেগুলোতে ২ বার ৩ বার পাম্প করলেই জল খুব তাড়াতাড়ি চলে আসে। ওপরে তো থাকে অবশ্যই জল, কিন্তু ২ বার পাম্প করলেই ওপরে কিন্তু চলে আসে। কেন? এটা প্রেশারের জন্য হয়, চাপের জন্যে। আশেপাশের অঞ্চলে চাপ প্রচুর পরিমাণে আছে। তখন কি হবে? এটা নরমালি কি হয়? নরমালি ধরো একটা তুমি স্ট্র নিয়েছো। একটা থালাতে তুমি ধরো জল রেখেছো। এইবারে জল রেখেছো, এটা থালা বা টাবে জল রেখেছো। এইবারে তুমি যেই একটা আ নল বা স্ট্র ঢোকালে দেখবে খানিকটা জল এর কিন্তু উপরে ভেতর দিকে ঢুকে গেল। এটা কিসের জন্যে? বায়ুর চাপের জন্যে। এবং সেটা কতটা পর্যন্ত বিলংস করে? সেটা হচ্ছে ওয়াটার লেভেল পর্যন্ত বিলংস করে। এই যে ওয়াটার লেভেল পর্যন্ত বিলংস করছে, এটা কিসের জন্য হচ্ছে? বায়ুর চাপ। বায়ু যেমন কোথাও শূন্য থাকে না, সেরকম জলও কিন্তু
নরমালি একই লেভেলে থাকতে চায়, সেই লেভেলকে নিয়ন্ত্রণ করে এয়ার এই যে প্রেসার, সেই কাল্পনিক যে অঞ্চল বরাবর সমান চাপ দেয় সেই সারফেসটাকে বলা হয় পিজোমেট্রিক তল বা পিজোমেট্রিক সারফেস। ঠিক আছে? তার মানে আমরা বলতে পারি যে সারফেস বা যে যখন বায়ুমণ্ডলীয় চাপ এবং এই যে ভূপৃষ্ঠের যে বায়ুর চাপ, সেই বায়ুর চাপ যখন সমান হয়, তখন আমরা সেটাকে হচ্ছে গিয়ে তোমার বলি না প্রিজোমেট্রিক সারফেস। হয়েছে? এইবারে বৃষ্টিহীন পর্যায়ে কি হবে? এই দুটো জিনিস নিচের দিকে আস্তে, আস্তে নামতে থাকবে। ২ নাম্বার বৃষ্টি শুরুর যে পর্যায়, সেই শুরুতে কি হবে? ১ম এ যখন বৃষ্টি হবে কোনো একটা অঞ্চলে, এই ধরো বৃষ্টি হচ্ছে, তখন কি হবে? উপরের কিছুটা অংশ সম্পৃক্ত হবে। তাই তো? ভূপৃষ্ঠের কোনো অংশে কি হবে? পৃষ্ঠ প্রবাহ যে সমস্ত জায়গাতে ঢাল বেশি থাকবে, সেই সমস্ত জায়গাতে ঢাল বাড়তে ঢাল পৃষ্ঠ প্রবাহ শুরু হবে। এবং ভূপৃষ্ঠে যে সমস্ত আধারগুলো আছে, যেমন ধরো বড়, বড় পুকুর, বড়, বড় হ্রদ, সেগুলোতে কি হবে? সেগুলোতে জলের সংযোজন হতে থাকবে। যেই জলের সংযোজন হতে থাকবে, সেই জলের কি হবে? সেই জলের কিন্তু ওই চারিদিকে ডিস্ট্রিবিউট হতে থাকবে। চাপ, প্রেসার ইনফিল্ট্রেশন হবে এবং চাপ, সেই চাপের কারণে চারদিকে জল ছড়িয়ে যাবে। কোথায়? তোমার হচ্ছে ইয়েতে। এটা বৃষ্টি শুরুর পর্যায়। ৩ নাম্বার আছে ধারাবাহিক বৃষ্টির পর্যায়। ধারাবাহিক বৃষ্টি পর্যায় বলতে কি? ধারাবাহিক কোনো একটি অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। প্রচুর পরিমাণে বৃষ্টি যেই হবে, সেই গ্রাউন্ড ওয়াটার যে লেভেল আছে এবং প্রিজোমেট্রিক যে সারফেস, সেই সারফেস আস্তে, আস্তে উপরের দিকে উঠতে থাকবে। ঠিক আছে? পৃষ্ঠীয় জলাধার, পৃষ্ঠীয় জলাধার মানে যে সমস্ত সারফেস যে ডিপ্রেশন গুলো আছে, সেই সারফেস ডিপ্রেশন গুলো পরিবর্তন হবে। এবং পরবর্তী সময়ে কি হবে? ভূপৃষ্ঠের প্রবাহ, ঠিক আছে? সাবসারফেস প্রবাহ এবং ভিত্তি প্রবাহটা সক্রিয়ভাবে সৃষ্টি হবে। তাহলে দেখো ৩ নাম্বার যে পর্যায় আছে, সেই ৩ নাম্বার পর্যায়ে মনে রাখবে এই যে সারফেস রান অফ, সাবসারফেস রান অফ এবং গ্রাউন্ড ওয়াটার ফ্লো। এই গ্রাউন্ড ওয়াটার ফ্লো ৩ টে খুব প্রোঅ্যাক্টিভ হয়ে যাবে ৩ টে। ৩ টে একসাথে চলবে। উপর দিকেও প্রবাহ চলবে, সাবসারফেসেও প্রবাহ চলবে। গ্রাউন্ড ওয়াটারও আছে, তার নিজস্ব ঢাল বরাবর মাধ্যাকর্ষণ শক্তির টানেও কিন্তু সে তার কাজ চালিয়ে যাবে। ঠিক আছে? তাহলে এটা গেল ধারাবাহিক বৃষ্টির পর্যায়। ৪ নাম্বার যে আছে ক্রমহ্রাসমান যে পর্যায়, সেই পর্যায়ে কি হবে? ক্রমহ্রাসমান পর্যায়। এই পর্যায়ে বৃষ্টিপাতের তীব্রতা দেখো, ইনটেনসিটি, পরিমাণ আস্তে, আস্তে কমতে থাকবে। তবে পুরোপুরি বৃষ্টিপাত বন্ধ হবে না। বৃষ্টিপাতের পরিমাণ কমতে আসবে, তাহলে পুরোপুরি বৃষ্টিপাত বন্ধ হবে না। যেহেতু তার আগে ধারাবাহিক বৃষ্টির ফলে সমস্ত জায়গায় জলে পরিপূর্ণ হয়ে আছে, তাই এই সময় যদি একটু বৃষ্টিপাত হয়, তাহলে কিন্তু নিতে পারবে না। আমাদের যে সারফেস ইনফিল্ট্রেশন হবে না এবং উপর দিয়ে কি হবে? উপর দিয়ে যে রান অফ, এই রান অফ এর পরিমাণ কিন্তু বেড়ে যাবে এবং বেড়ে যাওয়ার ফলে কি হবে? নদীতে দেখবে প্রায়ই কিন্তু বন্যা দেখা যায় এই সময়। ঠিক আছে? তার সাথে, সাথে কি আমাদের যে বেস ফ্লো আছে, তার মানে যে গ্রাউন্ড ওয়াটার যে ফ্লো, সেটাকে তো আমরা বেস ফ্লো বলি। ভিত্তি যে প্রবাহ, সেই প্রবাহও কিন্তু বাড়তে থাকবে। ঠিক আছে? তাহলে এটা গেল হচ্ছে গিয়ে ক্রমহ্রাসমান বৃষ্টিপাত পর্যায়। এবং এই পর্যায়ের শেষের দিকে গ্রাউন্ড ওয়াটার যে লেভেল, সেই লেভেল আবার নিচের দিকে নামতে থাকবে। তার সাথে প্রিজোমেট্রিক যে সারফেস আছে, প্রিজোমেট্রিক যে সারফেস, সেই প্রিজোমেট্রিক সারফেসও আস্তে, আস্তে কাল্পনিক, প্রিজোমেট্রিক সারফেস কিন্তু কাল্পনিক। সেই প্রিজোমেট্রিক সারফেস আস্তে, আস্তে নিচের দিকে নামতে থাকবে। শুষ্ক লাস্ট আছে, শুষ্ক বৃষ্টিহীন যে পর্যায় আছে, সেই শুষ্ক বৃষ্টিহীন পর্যায়ে আমরা কি পাবো? শুষ্ক বৃষ্টিহীন পর্যায়ে নরমালি আমরা যেটা পাবো, সেটা হচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ অনেকখানি কমে গেছে। আবার ভৌম জলস্তর ১ম যে পর্যায় থাকবে, সেই পর্যায়ের কাছে নেমে যাবে। জোন অফ এরেশন যেটাকে বলা হয়, তার মানে যেখানে বায়ু চলাচল করে, সেই বায়ু চলাচলের তোমার হচ্ছে কি যে এরিয়া, বাতায়ন যে স্তর, ঠিক আছে? সেই বাতায়ন স্তর কি হবে? আস্তে, আস্তে যে লেভেলটা, সেই লেভেলটার পরিমাণ কিন্তু বাড়তে থাকবে। এবং যে ফ্লো গুলো আমরা দেখেছিলাম, বেস ফ্লো বলো বা সারফেস ফ্লো বলো, সেই ফ্লো গুলো আস্তে, 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 আস্তে তোমার তুলনামূলকভাবে কমতে থাকবে। ঠিক আছে? তাহলে এটা গেল হচ্ছে গিয়ে তোমার আমার যে আম রান অফ যে সাইকেলটা আছে, সেই সাইকেলটা টোটালি। ঠিক আছে? আমরা পরের দিন ইনফিল্ট্রেশন পড়বো। আজকে এখানেই শেষ করছি। ঠিক আছে?